আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডমিশন 2025 সালের এই পাখিরা কি অবস্থা বলো দেখি। তোমাদের সাথে তোমাদের অনেক অভিযোগ, ভাই ক্লাস ছিল 7টায়, এখন বাজে 7টা 5। টেকনিক্যাল বিষয় তোরে ভাই, একটু 4-5 মিনিট প্রত্যেকটা ক্লাসে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নাই। যেহেতু ধরো তোমার একটা সেট আমরা একদম 5-7টায় ক্লাস শুরু করব, বাট দেখা যায় যে অপারেটরকে এইটা পুরো বিষয়টা সেটিংটা কমপ্লিট করতে করতে অনেক সময় কি হয়, যেহেতু প্রযুক্তির বিষয় এটা 4-5 মিনিট আগে পরে হয়ে যায়। তো কোনো সমস্যা নেই, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। এর আগ পর্যন্ত আমাদের, আমরা কি বলেছিলাম, টোটাল তোমাদের 50টা ক্লাস নেব, তাই না? তোমাদের কিন্তু জুম সেশন হওয়ার কথা, আমরা অলরেডি মাত্র একটা জুম সেশন করেছিলাম। আমাদের আরো জুম সেশন সামনে হবে, কোনো সমস্যা নেই, তোমাদের আমি গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ, দেখি কালকে একটা জুম সেশন করা যায় কিনা। সবকিছু মিলিয়ে তোমাদের কি অবস্থা আমাকে বলবা। তোমরা হচ্ছে স্যার, ওদের কি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে লিঙ্কটা? আচ্ছা, আমি একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দেই। হ্যাঁ, না আপনি ওই গ্রুপটাতে দেন, আমি আরেকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আই হাই, অনেকদিন পরে আমি পাঞ্জাবি পরে ক্লাস নিচ্ছি, আমার নিজের অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমারে অনেক বড় মানুষ বড় মানুষ লাগতেছে। এতদিন তো আমি নিজেরে 17 বছরের বাচ্চা বলতাম, কিন্তু না, আজকে পাঞ্জাবি পরার পরে বুঝলাম আমি আর 17 বছরের বাচ্চা নেই, আমি এখন 19 বছরের কিশোর হয়ে গেছি। তো চলো, তোমরা দ্রুত ক্লাসটা শুরু করছি, তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও। আচ্ছা, সবাই এভরিথিং ক্লিয়ার? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ঠিক আছে, শোনো, আজকে টাইম নষ্ট করব না। এর আগে এই আমি না তোমাদের যখন এইচএসসির ক্লাস নিতাম আমি খুব উৎফুল্ল থাকতাম, কারণ আমি খুব এনার্জেটিক ছিলাম। বাট লাস্ট কয়েকটা ক্লাস আমি নিজের প্রতি নিজে খুবই ক্ষিপ্ত। নোমান, তুমি ঠিক মতো ডেলিভারি দিতে পারতেছো না, তোমার গলায় প্রবলেম, তুমি শারীরিক দুর্বল, তুমি উইক, তুমি খাও না, ঘুমাও না, তুমি বাচ্চাদের দায়িত্ব নিয়েছো, তুমি এই 950-1000 স্টুডেন্টের দায়িত্ব নিয়েছো, তোমাকে একটা বেটার সার্ভিস দিতে হবে। এই জন্য আমি এইটা ভাবার পরে, আমি আগের ক্লাসগুলো দেখছেন আমি খুবই নড়বড়ে আসছি, দাঁড়াইছি, কোনো মতে স্লাইড দেখে দেখে পরে চলে গেছি। বাট আমি পরে ভাবলাম যে নো, এভাবে হলে হবে না, আমার নিজেকে আর উৎফুল্ল হতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যেদিন আমার ক্লাস আছে তার আগের দিন আমি রাত্রে লম্বা টাইম ঘুমাবো। এই জন্য আজকে আমি অফিসে এসে বলতেছি, ভাই আমার চোখটা কিন্তু আর ফুলা নাই, আমার এখন খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এই সুন্দর লাগাটা হচ্ছে ধর আমার অনেক উৎফুল্ল, অনেক জলই লাগতেছে। আমি আজকে খুব ভালো একটা চমৎকার একটা ডেলিভারি হবে আশা করি। তোমাদের ভিতরে অনেকে কি করছো, এরকম ঘুমিয়ে গেছো, নেতিয়ে গেছো এই এই 20 দিন ক্লাস করতে করতে। ভাইয়া আজকে আপনি একটা ভিডিও বানাইছেন, আমার একজন মেসেজ করছে যে ভাই ভিডিওতে বললেন যে 17ই ডিসেম্বর থেকে 17ই জানুয়ারি পর্যন্ত বইমেলা হবে, তো আমাদের অ্যাডমিশন টেস্ট এর ভিতরে বা এর আগে আগেই হয়ে যাবে, তাহলে তো সময় না, আমি এখন কিভাবে কি করব? কোনো সমস্যা নেই, তুমি এই সময়ের ভিতরে চমৎকার প্রিপারেশন নিতে পারবা। যা কঠিন হয় তা সবার জন্য কঠিন হয়, যার সময় কম দেওয়া হয় সবার জন্য সময় কম দেওয়া হয়। চমৎকার প্রিপারেশন হবে, তোমরা নিজেদের প্রতি বল রাখবা। আমি যে এরকম ভাবে লাস্ট 2 সপ্তাহ অনেক বেশি দুর্বল ছিলাম, গতকাল থেকে আমি রুটিন, গত পরশুদিন আমার ভাইয়া এসে, আমি ভাই এখন ভার্সিটিতে পড়ি, আমি এখন 5th সেমিস্টারে পড়ি, আমার ভাই আমাকে এসে বলতেছে যে তুমি যদি 11টার পরে জেগে আছো তোমারে আমি পিটাবো ধরে। আমি খুব লজ্জা পেলাম, আমি, আমার থেকে আপনি 2 বছরের বড়, তাই বলে আমাকে এইরকম শাসন করবেন, আমাকে মারতে চাইবেন? আমি একটা ভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে, আমি আপনার উপর রাগ করে এখন থেকে আমি সত্যি সত্যি আগে আগে ঘুমাবো। এবং আমি কিন্তু এখন শুরু করে দিছি, আমি 11টার ভিতর নর্মালি ঘুমিয়ে যাচ্ছি, 11টা 11:30। তো তোমরাও কি করবা, চেষ্টা করবা যত দ্রুত সম্ভব ঘুমানোর, আগে আগে ঘুমিয়ে যাবা, তাহলে সকালে দ্রুত উঠতে পারবা ফজর নামাজের সময় এবং একটা বেটার সার্ভিস দিতে পারবা। আমি নিজে এইচএসসির সময় এটা মানতাম, বাট লাস্ট কয়েকদিন কাজের চাপে এগুলো মানতে পারি নাই, তোমাদের ঠিক মতো এক্সাম নিতে পারি নাই। পরে আমি আজকে অফিসে এসে সবকিছু এমপ্লয়ীদের বুঝিয়ে দিলাম এবং আমি নিজেও এখন থেকে নিজেকে রিস্টার্ট করলাম। চলো, অনেকক্ষণ গল্প হলো রে, এবার আমরা পড়াতে চলে যাই। হ্যাঁ, আমি একদম চাঙ্গা, ঠিক আছে। চলো, আজকে আমরা কি কি পড়বো জানো, এই টপিকগুলো থেকে আমি বলে দেই কোন টপিক থেকে কোন ভার্সিটিতে প্রশ্ন আসবে। আহ এই টপিকটা, এই টপিকটা ঢাবির জন্য কম ইম্পর্টেন্ট, বাট পড়তে হবে। এই টপিকটা থেকে তুমি মাস্ট সিইউতে এবং আরইউতে তুমি প্রশ্ন পাবা। সিইউ, আরইউ এবং অন্যান্য ভার্সিটি, সিইউ আরইউ প্লাস প্লাস সকল ভার্সিটিতে এখান থেকে কমন পাবা। বাট এই টপিকটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট ঢাবির জন্য। প্রত্যেক বছর ঢাবিতে 15টা এমসিকিউ হয়,
এই 15টা এমসিকিউ এর ভিতরে আমি তোমাকে কোনো টপিক বলতে পারবো না যে এই টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে, কোনো টপিক থেকে বলা যায় না। সন্ধি থেকে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। সমাজ থেকে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। কারক থেকে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু অভিধান থেকে প্রশ্ন হবে না। লাস্ট 5 বছরে টানা প্রশ্ন হয়েছে, প্রত্যেক বছর হয়েছে, এবং এটা সবচেয়ে সহজ টপিক, সবচেয়ে ছোট টপিক। প্রতি বছর প্রশ্ন হয়েছে। কোথা থেকে? অভিধান থেকে। এবং সর্বশেষ হলো নত্যবিধান এবং সত্যবিধান। এখান থেকে এইটা হচ্ছে বানানের মধ্যে যাবে, এটা আলাদা কোনো চ্যাপ্টার না, এটা বানানেরই একটা অংশ। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বানান পড়িয়েছিলাম, তাই না, গত বুধবারের ক্লাসে। বাট সেখানে আমি নত্যবিধান সত্যবিধান পড়াইনি, কারণ নত্যবিধান সত্যবিধানটা আলাদা একটা গুরুত্ব বহন করে। এইটা আমি আজকের ক্লাসে পড়াবো। তাহলে এইটা বোধ ঢাবি সহ সকল ইউনিভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে এই টপিক থেকে মাস্ট কমন পাবা, অভিধান থেকেও সব ভার্সিটিতে পাবা, কিন্তু স্পেশালি ঢাবির কথা বললাম এই জন্য যে ঢাবিতে লাস্ট 5-6 বছরে প্রতি বছর টানা প্রশ্ন আসছে এই একটা টপিক থেকে, মিস যায়নি। বাট খুবই ছোট এই টপিক, আমি যখন তোমাকে পড়াবো সর্বোচ্চ 10 মিনিট লাগবে এটা পড়তে। এবং ব্যাকরণ আলোচ্য বিষয় থেকে সব ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, ঢাবির জন্য একটু কম ইম্পর্টেন্ট। ঢাবিতে ব্যাকরণ আলোচ্য বিষয় থেকে কম আসে, বাট তোমাকে পড়তে হবে যেহেতু তুমি সব ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা। আসো, বাংলা ব্যাকরণের ইতিহাস, এটা আমি ফার্স্ট পেজে লিখি নাই। এইটা আমি বলবো বিশেষ করে যারা চবিতে পরীক্ষা দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, বিউপিতে পরীক্ষা দিতে চাও, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও, এবং রাজশাহীতে পরীক্ষা দিতে চাও, এই কয়টা ইউনিভার্সিটির জন্য এইটা হচ্ছে 7 স্টার। বাংলা সাহিত্যের ইতিহাস, এটা ঢাবিতে এখান থেকে প্রশ্ন হয় না নর্মালি। আগে হতো, আগে যখন রিটেন ছিল না, 100 মার্কের এমসিকিউ হতো, তোমার 25টা বাংলা, 25টা ইংলিশ, 50টা জিকে, তখন এই টপিক থেকে ঢাবিতে মাস্ট কোশ্চেন হতো। এখন আমি মাস্ট বলতে পারবো না, এখান থেকে ঢাবিতে কোশ্চেন আসার সম্ভাবনা কম। কিন্তু যারা চট্টগ্রামে দিবা, রাজশাহীতে দিবা, জাহাঙ্গীরনগর দিবা, আর জিএসটি দিবা, জিএসটিতেও এখান থেকে আসে না, বাট চট্টগ্রাম এবং রাজশাহীতে আমার মনে হয় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে একাধিক প্রশ্ন কমন পেয়েছিলাম, রাজশাহীতেও। তাহলে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এগুলোর জন্য এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু লিখে নিবা। আসো, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ সংস্কৃত ভাষায় রচনা করেন পাণিনি। মোস্ট ইম্পর্টেন্ট হলো এই পাণিনি বানানটা আসে। পাণিনি বানানটার শুদ্ধ বানান জানতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? বানানটা দেখো, পানিনি, মাঝের নিটা হলো মূর্ধন্য ন, আর শেষেরটা দন্ত ন। তাহলে পানিনিটা কি ভাইয়া? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়? সংস্কৃত ভাষায়। তাহলে বাংলা ভাষায় প্রথম যে সংস্কৃত ভাষায় কিন্তু আমাদের বাংলা ভাষার নানি, নানি বোঝো, মানে এর আবার মেয়ে আছে, তার মেয়ের আবার মেয়ে হচ্ছে বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষার যে নানি, এই নানির ভাষায়, সংস্কৃত ভাষায় প্রথম কে করেছে? পাণিনি। পাণিনি কি করেছে? ব্যাকরণ রচনা করেছে। সেকেন্ড আসো, উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ বলা হয় পাণিনিকে। তাহলে আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ভাইয়া? পাণিনি। তার ব্যাকরণ গ্রন্থের নাম হলো অষ্টাধ্যায়ী। পাণিনির রচিত ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। পাণিনির রচিত ব্যাকরণের নাম কি? এই পড়ো, আমার সাথে সাথে বলো, তেলাওয়াত করো। তুমি মুখে মুখে বলবা, তোমার ব্রেন এটা শুনবে, চোখে চোখে দেখবা, হাতে হাতে লিখবা। তাহলে বলো, এটা এইচডব্লিউ সবাই হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ঠিক আছে, ফেসবুক গ্রুপে। তাহলে তার ব্যাকরণ গ্রন্থের নাম কি? অষ্টাধ্যায়ী। খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি এটা কি করেন? লেখেন। এরপরে আসো, আজকের এই ক্লাসের নোট, যার নোট সবচেয়ে সুন্দর হবে ওকে আমি 100 টাকা পুরস্কার দিব। এটা কঠিন হয়ে গেল না? আচ্ছা যাও, পুরস্কার দেবো না, পুরস্কার আমি দেবো ওটা পরে সিদ্ধান্ত নেব। আগে নোট দেখব, যার নোটটা সবচেয়ে সুন্দর হবে তাকে উইশ করে আমি আমার পেজ থেকে পোস্ট করব। হ্যাঁ, ওকে উইশ করে যে ওর জন্য সবাই দোয়া করবেন, ওর নোটটা সবচেয়ে সুন্দর হয়েছে, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দিব। তো যার হাতের লেখা সুন্দর হবে, অনেক সুন্দর করে ডিজাইন করে, কালার যেমনই হোক, ইম্পর্টেন্ট গুলো একটু হাইলাইট করে নোট করবে, তারটা আমি আমার পেজ থেকে পোস্ট করে দেব। তো এই জন্য সবাই একটু সুন্দর করে নোট করার চেষ্টা করবা ক্লাসটা, এবং সেই নোটটা সাবমিট করবা আজকে রাতে ঘুমানোর আগে। হ্যাঁ, আজকে রাত্রে ঘুমানোর আগে, মানে তুমি রাত 11টার ভিতরে আমাকে পাঠাবা হোয়াটসঅ্যাপে, 11টার ভিতরে।
তুমি যদি 11টার ভিতরে আমাকে পাঠাও, আমি 11টার দিকে এটা আমার ফেসবুকে পোস্ট করে দেবো। ওকে, আমি দেখবো কারটা সবচেয়ে সুন্দর হয়। আর ওকে আমাকে হোয়াটসঅ্যাপে না, তুমি ফেসবুক গ্রুপে পোস্ট করবা। আর যারা ফেসবুক গ্রুপ খুঁজে পাও না বা নাই, কয়েকজন নতুন ভর্তি হয়েছে, আমাকে পাঠাতে পারো। আসো, এইটা হচ্ছে। তারপরে দেখো, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ পর্তুগিজ ভাষায় রচনা করেন কে? ম্যানুয়াল দা আসুমসাও। তাহলে ম্যানুয়াল দা আসুমসাও, এই ভদ্রলোক একজন পর্তুগিজ ভদ্রলোক ছিলেন। এরা কেন করছে জানো? কারণ তোমার পর্তুগিজরা এই দেশে আসতো। এই এখন আইলসের বাজারে অনেক দাম না, যে একটু চটাং চটাং দুইটা ইংলিশ বলতে পারে, ওকে আমাকে এখন থেকে স্যার ডাকবা। স্যার কেন? বলে আমি এখন থেকে ইংলিশ বলতে পারি। এই যে ইংলিশের একটা ভাব আছে, কেন? কারণ ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তখনকার সময় যখন কেউ এই ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ এখানে এগ্রিকালচারের দিকে অনেক এগিয়ে ছিল, তখন এখানে মশলা বিভিন্ন কাজে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন বাংলাদেশে আসতো। কেন? বলে আমি বাংলা ভাষা শিখবো, তারপরে আমি কি করব, আমি ওই দেশে বিজনেস করব, ওই দেশের যারা লোকাল আছে, বাঙালি লোকাল লোকাল ভাইয়া লোকাল, সেই লোকালদের সাথে আমি ডিরেক্ট ডিল করব। এটা আমার অনেক বড় একটা কি অ্যাচিভমেন্ট। তাহলে কি করতে হবে? তাহলে বাংলা ভাষা জানতে হবে। আমরা কি করি, বলে আমি আমেরিকায় যাব, গিয়ে ডিরেক্ট ইংরেজদের সাথে আমি সরাসরি লোকাল বিজনেস করব। আমি তো ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, আমি ওদের সাথে ডিল করতে পারি। এর একটা ভাব মারে না, ফ্লেক্স মারে না? ওরাও সেম এই ফ্লেক্স মারার জন্য কি করলো? ম্যানুয়াল দা আসুমসাও বললো, তোমরা যারা যারা বাংলা ভাষা নিয়ে ফ্লেক্স মারতে চাও, বাংলা ভাষা শিখতে চাও, বুঝতে চাও, বাঙালিদের সাথে মিশে যেতে চাও, ওদের সাথে বিজনেস করতে চাও, ওরা আমার এই ব্যাকরণ শিখতে হবে। তাহলে সেই ব্যাকরণটা কে রচনা করেছিল? ম্যানুয়াল দা আসুমসাও। কাদের জন্য? পর্তুগিজদের জন্য। যে পর্তুগিজরা এই দেশে ব্যবসা করতে আসতো, এসে তারা কি করত? ম্যানুয়াল দা আসুমসাওয়ের এই ব্যাকরণটা থেকে ভাষা শিখতো। যেমন আমরা এখন বিভিন্ন আইএলস শেখার জন্য বিভিন্ন ভাইয়াদের ব্যাকরণের কোর্স কিনি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং এর কোর্স, ওটাও ছিল সেম। আচ্ছা, এইটা রচিত হয় 1734 সালে। আচ্ছা, গাজীপুরের ভাওয়ালে। তাহলে গাজীপুরের ভাওয়ালে সে থাকতো। এই যে ভাওয়াল আছে না, ভাওয়াল, গাজীপুরে ভাওয়াল গড়, তোমরা নাম শুনেছো, বাংলাদেশের বিখ্যাত কয়েকটা গড়, যেগুলো তোমরা যারা জিকে পড়ো, জিকেতে তোমরা জিওগ্রাফিতে এটা পড়েছো, যে এই যে ভূমিগুলো আছে, সেই ভূমিগুলোর ভিতর কি আছে? প্লাবন সমভূমি আছে, তারপর হচ্ছে টারশিয়ারি যুগের যে ভূমিগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের খাগড়াছড়ি পাহাড়। তো সেই রকম তোমার হচ্ছে ওইখানে কিন্তু তোমরা এই ভাওয়াল গড়, মধুপুর গড় নিয়ে পড়েছো না? তো সেই ভাওয়ালে হচ্ছে সে থাকতো গাজীপুরে একটা বাসায়, সেখানে সে ফার্স্ট এই বইটা রচনা করেন পর্তুগিজ ভাষায়, একটা বাংলা ব্যাকরণ রচনা করেন, এবং সেটা প্রকাশ হয় 1743 সালে পর্তুগালের লিসবন থেকে। কারণ এই দেশে তখন এই 1743 সালে কি কোনো প্রিন্টার, কোনো প্রিন্টিং প্রেস এগুলো কিছু আছে? কিছু নেই। তাহলে কোথা থেকে করবে? পর্তুগালের লিসবন থেকে। আর একটা কথা বলি, এই পর্তুগিজরা কিন্তু খুব চালুক ছিল। ওরা এমন ছিল, ওরা যেই দেশে যেত, এর একটা তুমি একটা ফ্লেক্স মারতে পারবা, সেটা হলো পর্তুগিজরা ছিল এমন, ওরা যেই দেশে গেছে সে দেশের মানুষের ভাষা চেঞ্জ করে দিছে। ওরা গেছে ব্রাজিল, ব্রাজিলে গিয়ে ব্রাজিলকে জয় করে ব্রাজিলের ভাষা চেঞ্জ করে দিছে। এখন সব ব্রাজিলিয়ানরা কি ভাষায় কথা বলে? পর্তুগিজ ভাষায় কথা বলে। ব্রাজিলের কিন্তু নিজস্ব ভাষা নেই। তাহলে ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কোনটা? কোন ভাষায় কথা বলে? এই পর্তুগিজ ভাষায় কথা বলে। এই জন্য তুমি দেখবা যে পর্তুগালের যারা ফুটবল প্লেয়ার আছে, যেমন তুমি বলতেই পারো কি যে পর্তুগিজ হচ্ছে CR7, তোমাদের অনেক পছন্দের, আমার অনেক পছন্দের। তাহলে উনি যেই ভাষায় কথা বলে, সেম ভাষায় কথা বলে নেইমার। ও ব্রাজিলের, বাট ওর ভাষা পর্তুগিজ। কারণ পর্তুগিজরা এক সময় ওদের দেশে গিয়েছিল, গিয়ে ওদের ভাষা চেঞ্জ করে দিছে। সেই পর্তুগিজরা বাংলাদেশে এসে ভাষা চেঞ্জ করতে পারে নাই। ওরা বলছে না, এই বাংলা ভাষা তো আমাদের ভাষার চেয়ে মধুর এবং সুন্দর, আমরা বাংলা শিখবো। আমরা ওদেরকে পর্তুগিজ না শিখে আমরা নিজেই বাংলা শিখি। ওই যে মাঝে মাঝে ফেসবুকে কিছু ঘটনা ঘটে না, এবং সেখানে লেখে যে আসলে ব্রিটিশরা আমাদের ছেড়ে, মানে আমরা ব্রিটিশদের তাড়াইনি, ওরাই আমাদের ছেড়ে গেছে, কারণ আমরা এরকম ব্রিটিশ। তো পর্তুগিজরা এসে ওরা নিজেরাই আমাদের ভাষা শেখা শুরু করে দিছিল। তাহলে দেখো যে এই পর্তুগিজরা ফার্স্ট এই বইটা রচনা করলো, এবং সেই ব্যাকরণ বইটার নাম কি ছিল? নামটি ছিল ভোকাবুলারিও এম ইদিওমা বাঙাল ই পর্তুগিজ। তাহলে এই নামটা একটু কঠিন, বাট কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওই ভোকাবুলারিও এম ইদিওমা বাঙালি পর্তুগিজ। এটা তোমরা একটু দেখে নিবা, জাস্ট এই নামটা মনে রাখবা। হ্যাঁ, ম্যানুয়াল দা আসুমসাও, ম্যানুয়াল দা আসুমসাও প্রথম
ব্যাকরণ রচনা করেন। আচ্ছা, এরপরে শোনো, এখানে একটু ক্লিয়ার হবা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ পাণিনি কোনটা করছে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, বাট রচনা করছে বাংলায় না। ব্যাকরণটা ছিল বাংলা ভাষার, বাট লিখেছে কোথায়? লিখেছে সংস্কৃত ভাষায়। এটা অ্যান্সার করবা না যে বাংলায় প্রথম রচিত বাংলা ব্যাকরণ কোনটি, এটা কিন্তু বাংলায় প্রথম রচিত না, এটা হবে সংস্কৃতিতে প্রথম রচিত বাংলা ব্যাকরণ। তারপরে আসো পর্তুগিজ ভাষায় প্রথম রচিত বাংলা ব্যাকরণ। সর্বশেষ যদি বলা হয় যে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি, তাহলে কিন্তু তুমি কি বলবা? রাজা রামমোহন রায়। মানে এটা তোমরা ক্লিয়ার হও, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করছে, বাংলা ভাষার না, কিন্তু বাংলা ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছে কে? রাজা রামমোহন রায়। মানে এই ব্যাকরণটা ছিল বাংলা ভাষা নিয়ে, বাট লিখেছেও বাংলা ভাষার অক্ষরে, রাজা রামমোহন রায়। কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু বাংলা ভাষায় লেখে নাই, এটা হলো প্রথম লেখা হয়েছিল। কে লিখছে? পাণিনি লিখছে। ওকে, এরপরে পর্তুগিজ ভাষায় লিখছে, সেটা কে লিখছে? ম্যানুয়েল দা আসুমসাও। ম্যানুয়েল দা আসুমসাও। এবার আরেকটা আছে, দেখো, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ইংরেজি ভাষায় রচনা করেন এন.বি. হ্যালহেড। এন.বি. হ্যালহেডকে কি বলা হয়? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। ক্লিয়ার? এরপরে আসো, তাহলে তার বইটার নাম কে ছিল? এ গ্রামার অফ বেঙ্গল। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ভাইয়া ইডুকাটুমের জার্সি দিয়ে তাবাসসুম কি করবা বোকা? ভাইয়া ডাবি বিজ্ঞান ইউনিটের জন্য এই ক্লাস গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। ভাইয়া রে, আমি যেই ক্লাসটা করাচ্ছি এই ক্লাসটা বোধ তুমি এ ইউনিটে পরীক্ষা দাও, মানে আমি এমন ভাবে টপিকগুলোকে সাজিয়েছি, তুমি বি ইউনিটে পরীক্ষা দাও, তুমি সি ইউনিটে পরীক্ষা দাও, তুমি এ ইউনিটে পরীক্ষা দাও, সব ক্লাসের জন্য এটা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে যখন জুম সেশন দেবো তখন আমি এটাকে আরো ক্লিয়ার করে দেব, যে আমি নির্দিষ্ট করে দেব যে কয়টা টপিক তোমাদের এ ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, কয়টা টপিক তোমাদের বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, কয়টা টপিক তোমাদের সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওইটা আমি জুম সেশনে তোমাদের নির্ধারণ করে দেবো নি, বলে দেবো নি স্পেশালি। বাট আজকে যে তিনটা টপিক পড়াচ্ছি তিনটাই কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। আজকের এই তিনটা টপিক সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আখি আলম, তুমি যেই ক্লাসে করো ভাইয়ার কথা বোঝা যায়? হ্যাঁ, আমি তো মাঝে সে পড়েছি রে। দেখো, আচ্ছা, এই ক্লাসটা দুটো গ্রুপে হচ্ছে। একটা হচ্ছে বাংলা বিজয় গ্রুপে হচ্ছে, যেখানে 42 জন দেখতেছো। আর একটা গ্রুপে হচ্ছে আমাদের এই সেম ক্লাসটা, সেটা হচ্ছে মিশন অ্যাডমিশন গ্রুপে। ওটা একটি পেইড ব্যাচ, যেখানে 166 জন ক্লাসটা করতেছো, তাই না? দুটো গ্রুপে ক্লাস হচ্ছে। বরিশালে আজকে বৃষ্টিতে শেষ। ভাইয়া বইগুলো কবে আসবে? বইগুলো খুব দ্রুত আসবে। এই কেন বলো দেখি, আমি কি তোমার হচ্ছে মাদ্রাসার আরবি টারবি কিছু বলছি কিনা? আচ্ছা, তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, বিভিন্ন প্রবলেম সলভিং টেলিগ্রাম গ্রুপে হয়, সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা। এই আমি কি এখানে আরবি কিছু বলছি? তোমরা দেখি সবাই আমার বলতেছো যে নোমান ভাইয়া মনে হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। আসো আসো আসো, দেখো, এরপরে আসো। গ্রন্থের নাম কি? গ্রন্থের নাম হচ্ছে, ইংরেজি ভাষায় যদি দেখো, ওইটা হচ্ছে কি, বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটি রচিত হয় 1862 সালে, 26 সালে। এটা কার বই ছিল ভাইয়া? এটা বই ছিল হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। কার? রাজা রামমোহন রায়। এবং বইটার নাম কি? কত সালে? এটা খুব ইম্পর্টেন্ট, এই তারিখটা আমি নিজে পরীক্ষায় পেয়েছিলাম, যে 1826 সালে। তাহলে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। কত সালে? 1826 সালে। 1833 সালে। 1833 সালে স্কুল বুক সোসাইটির জন্য বাংলা ভাষায় অনুবাদ করে এর নাম দেন হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। তাহলে সেম বই, কিন্তু বোঝার চেষ্টা করবা, বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা রচনা করেন কে ভাইয়া? প্রথম বাঙালি হিসাবে কে? প্রথম একজন বাঙালি ব্যক্তি, রাজা রামমোহন রায়। উনার নাম কিন্তু রাজা ছিল না, উনি কোনো দেশেরও রাজা ছিল না। এটা হলো মজার ব্যাপার। এই তোমরা দেখো না, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন কেউ যায়, ওর নাম ছিল হচ্ছে মুসাম্মাদ জরিনা খাতুন, ও হয়ে যায় কি অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল জারা খান। হ্যাঁ,
অথবা অ্যাঞ্জেল জেরিন খান। হ্যাঁ, তারপরে ধরো যে একজনের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম রোকন, সে ধরো ইন্ডাস্ট্রিতে আসবে, সে লিখবে শ্যামস খান। এই যে নাম চেঞ্জ করা, তো কেউ যখন অনেক বিখ্যাত হয়ে যেত নাম চেঞ্জ করে ফেলতো। সেম ভাবে এই রাজা রামমোহন রায়ের আসল নাম কিন্তু রাজা ছিল না, একে সম্রাট দ্বিতীয় আকবর, হ্যাঁ উনি অনেক ভালো ছিল, উনাকে বলা হতো, মানে এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট, তো উনার নাম হচ্ছে সম্রাট দ্বিতীয় আকবর। উনি এই রাজা রামমোহন রায়ের, ওই রামমোহন রায়ের সাহিত্যে অবদান বা সমাজ সংস্কারমূলক বিভিন্ন অবদান দেখে খুশি হয়ে উনাকে বলল, যাও আমি তোমাকে আজকের পর থেকে রাজা উপাধি দিয়ে দিলাম। তাহলে কে দিল এটা? মুঘল সম্রাট, সম্রাট আকবর তাকে কি উপাধি দিল? রাজা উপাধি দিল, বললো এখন থেকে তোমার নাম হবে রাজা, রাজা রামমোহন রায়। তখন থেকে তাহলে ওনার নাম, এই রাজাটা কিন্তু আসল কোনো রাজা না। আমি ছোটবেলায় ভাবতাম যে রাজা রামমোহন রায়, আই হাই, উনি একটা দেশের রাজা হয়ে আবার ব্যাকরণ লিখছে, ওয়াও কে গ্রেট হে। পরে শুনলাম যে না, উনি রাজা ছিল না, উনি একজন সমাজ সংস্কারক ব্যক্তি ছিলেন এবং উনার কাজে খুশি হয়ে উনাকে রাজা উপাধি দিয়েছিলেন। এরপরে আসুন 1833 সালে দেখো আমি কি করছি জানো, একা রুমে ক্লাস করতেছি, এই পুরো স্টুডিওতে আমি ছাড়া কেউ নেই, একজন অপারেটর ছাড়া। ও বের হয়ে গেছে লাইভ শুরু করে। বাট লাইভের শুরুতে ভাবলাম যে না, ভালো একটা ফিল আনতে হবে, এই জন্য আমি একটু বডি স্প্রে মেরে ক্লাসে আসছি। এখন এই বডি স্প্রের ঘ্রাণ ছোট্ট স্টুডিও তো আমার নাকে আসতেছে আর হাসি আসতেছে। আচ্ছা দেখো, তোমার ওই যেটা বলছিলাম, তাহলে রাজা রামমোহন রায় রাজা হওয়ার কাহিনী বুঝছো তো? মানে সে অনেক ভালো কাজ টাজ করছে, খুশি হয়ে তার নাম দিয়ে দিছে রাজা। এরকম তোমাদের এলাকায় অনেক মানুষ দেখবা, নাম হচ্ছে বাদশাহ। বলে ভাই আমার তো বাড়িতে একটু মাটির একটু কাজ আছে, বলে কাকে দিয়ে করাবো? বলে কাকে দিয়ে করাবে মানে? ওই যে অমক পাড়ার বাদশাহ মেয়ে আছে উত্তর পাড়ার। আরে বাদশাহ মানুষ, সে তো পরিচালনা করে সব। আরে না, ওই বাদশাহ এখন বাঁশের কাজ করতেছে, আরে বলো ও তোমার 10 টুকরি মাটি দিয়ে দিবে। তো নাম রাখা নিয়ে কোনো প্যারা নাই, তোমরা নিজেদের নাম রাখবা, রাজা বাদশাহ যা কিছু রাখবা রাখবা। 1833 সালে কি করলো? গৌড়ীয় ব্যাকরণ বানিয়ে ফেললো। তাহলে গৌড়ীয় ব্যাকরণ লিখছে কে ভাইয়া? গৌড়ীয় ব্যাকরণ লিখছে রাজা রামমোহন রায়। মানে উনি লিখছে, আবার উনি এটাকে পরবর্তীতে অনুবাদ করে ফেলছে। প্রথমে ইংরেজি ভাষায় লিখছিল, তাহলে ইংরেজি ভাষায় এই গ্রন্থটার নাম ছিল হচ্ছে বেঙ্গালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে এটার বাংলা সংস্করণ উনি বের করেন 1833 সালে, গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষার ইতিবৃত্ত এই গ্রন্থটা রচনা করেছেন বাংলা ব্যাকরণ সম্পর্কিত। কে লিখেছেন ভাইয়া? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খুব ইম্পর্টেন্ট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যার ছেলের নাম হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এই, ওই, বলে কি ঢং রে, কে বলছে তোমারে? হ্যাঁ, তুমি জানো লাইফে হ্যাপি থাকতে হলে হাসতে হবে বেটা। আমি আমার রুমের ভিতরে, বুঝছো, আম্মুরা কেউ নাই, তো মানে সবাই যার যার রুমে, আমি গেট লক করে মাঝে মাঝে হুমায়ুন আহমেদের কিছু নাটক আছে আগের, উড়ে যাই বকপক্ষী নাটক, আজ রবিবার বাটো নাটক, সেখানে মতি মিয়ার কিছু সিন আমি আমি মানে সারাদিন ক্লান্ত হয়ে অফিস থেকে রাত 12টায় বাসায় ফিরে আমি সার্চ করে 3-4 মিনিটের সিন দেখে আমি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাই। মানে এইটা আমি ওই এই টাইপের কিছু নাটক আছে, হ্যাঁ ওগুলোতে বিভিন্ন ফানি সিন আছে, হুমায়ুন আহমেদের নাটকগুলো আমি বেশিরভাগ এই সিনগুলো পাই, এটা দেখে হাসতে হাসতে পড়ে যাই। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে হালকা কিছু করে আমি ঘুমিয়ে যাই। তো এটা আমি মাঝে মাঝে করি, একা একাই হাসি, হাসলে ভালো লাগে। বাট এটা ওয়াং ঢং কি, একজন লিখছে ওয়াং ঢং ভালো পারে। দেখো তাহলে ব্যাকরণ হয়েছে, অনেক মজা করছি, এবার আসো সিরিয়াস দেশে আসো। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কে লিখছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ব্যাকরণ রচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে দেখো দুটো বই লিখছে, একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, আর একটা কি বাঙ্গালা ব্যাকরণ। বাঙ্গালা ব্যাকরণ দুটোই তার লেখা। এরপর আসো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কি লিখলেন? তিনি লিখলেন ব্যাকরণ কৌমুদি। আর একটা আছে ব্যাকরণ মঞ্জুরি, এই ব্যাকরণ মঞ্জুরি লিখেছেন ডক্টর এনামুল হক। তাহলে ডক্টর এনামুল হক কি লিখেছে রে? ব্যাকরণ মঞ্জুরি কে লিখেছে? এনামুল হক, ব্যাকরণ মঞ্জুরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছে ভাইয়া? লিখেছে ব্যাকরণ কৌমুদি। এরপরে আসো ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
ডক্টর সুকুমার সেন, ভাষার ইতিবৃত্ত, এগুলো তোমরা একটু দেখে ফেলবা। ভাষা প্রকাশ ও বাংলা ভাষা রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রচনা করেছেন উইলিয়াম কেরি। এটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে খুব ইম্পর্টেন্ট কতগুলো ভাইয়া? খুব ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটা ইম্পর্টেন্ট, ডক্টর শহীদুল্লাহর এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে আর হচ্ছে গৌড়ীয় ব্যাকরণটা ইম্পর্টেন্ট। আসো আমরা নেক্সট পেজে যাই। এই সংজ্ঞার কোনো দরকার নাই। ব্যাকরণ শব্দটি, ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। এরপরে ব্যাকরণ শব্দটি একটি বিশেষ্য পদ। তাহলে ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণটি একটি বিশেষ্য পদ। ব্যাকরণ শব্দটি কৃত প্রত্যয় সাধিত একটি শব্দ। ব্যাকরণ শব্দটি কৃত প্রত্যয় কেমনে আসছে ভাইয়া? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা চবি, রাবি, বিউপি সকল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে কিভাবে? খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে তোমার এই ব্যাকরণের মৌলিক উপাদান চারটি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এটা পড়ে ফেলবা। তাহলে আমি যেগুলো দাগিয়ে দিলাম এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ব্যাকরণ শব্দটি বিশেষ্য পদ, নট অনলি ব্যাকরণ, সবই বিশেষ্য পদ। যেমন আমি বললাম সমাস বিশেষ্য পদ, সন্ধি বিশেষ্য পদ, কারক বিশেষ্য পদ, এগুলো সবই কি হয়? বিশেষ্য পদই হয়। বাগধারা একটি বিশেষ্য পদ। অর্থাৎ এই জন্য এটা এক্সট্রা করে দেখালাম না, এটা তোমরা জানো। ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ জানো, ব্যাকরণ একটি পারিভাষিক শব্দ। ওকে, আমি নেক্সট পেজে যাব। তোমরা কি বুঝতেছো? হুম, শিয়াল ডাকছে। কই শিয়াল ডাকছে রে বোকা? এই আমার লুকটা ক্লান্ত ক্লান্ত কেন হবে রে? এই দাঁড়াও, আমি এখানে বোতাম খোলা না, এই জন্য ক্লান্ত ক্লান্ত লাগছে। এখন দেখো আমার পাক্কা এনার্জেটিক লাগতেছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং দেখো ব্যাকরণের আলোচ্য বিষয়, এটা পরে বলবো। আর এটা খারাপ লাগে, এটা লাগে। দেখো ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি, এই চারটির ইংরেজিটা তোমরা লিখে ফেলবা। ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি, চারটি তো পড়বাই। এখানে না আরো মজার মজারটা দিয়ে দেয়, তিনটা রাইট দিয়ে একটা রং দেয়, তোমরা ওটাই দাগায় ফেলো। তাহলে এই চারটা ভালো করে পড়বা। ধ্বনিতত্ত্ব এই চারটা মুখস্থ করে ফেলতে হবে। এই চারটা থেকে সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। ছিউ, আর ইউ, জিএসটি, ডিউ বটে, ডিউ বটে, ডিউ আসার সম্ভাবনা একটু কম, 80% চান্স আছে, 20% নেই। বাট আর ইউ, সিইউ, জিএসটি, আর ইউ, সিইউ, জেইউ এবং জিএসটি সকল ভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট। সকল ভার্সিটির জন্য এটা খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে কি ভাইয়া, ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বর নাম কি? এই যে এইটা খুব ইম্পর্টেন্ট। বাক্যতত্ত্বর অপর নাম কি? ইংরেজিগুলো সহ কিন্তু জানতে হবে, আমি বলে দিছি ইংরেজিগুলো সহ জানতে হবে। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে অভিধান তত্ত্বের নাম হচ্ছে লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি এটা হচ্ছে কি? অভিধান। তাহলে অভিধানকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি বলা হয়। অভিধানকে কি বলা হয় রে? লেক্সিকোগ্রাফি বলা হয়। আমার ভাবিটা কোথায় রে? খুঁজে পাচ্ছি না যে। এই তোমার ভাবি কে? তোমার ভাইকে বিয়ে করিয়ে আমার কোর্সে ভর্তি করিয়েছো? তাহলে তো খুবই ভালো, তোমরা পরিবার নিয়ে চলে এসেছো। দেখো ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম হলো পদক্রম। আমি বলে দিচ্ছি, তোমরা এইচএসসি তে আমার নির্দেশনা মেনে যতটা কমন পেয়েছো, অ্যাডমিশনেও আশা অনুরূপ কমন পাবা, যদি জাস্ট কথাগুলো মানো। আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয়টা এটা খুব 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 ইম্পর্টেন্ট। আসো নেক্সট পেজে যাই। আর হচ্ছে অভিধান তত্ত্বকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি বলা হয়। ধ্বনিতত্ত্ব আসো, ব্যাকরণের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি। তাহলে দেখো যে লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণ, বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত। সহজ কথায় ধ্বনি, বর্ণ বা অক্ষর থাকলে তা কোনো চিন্তা ছাড়াই তার ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে সবকিছুই ধ্বনিতত্ত্বে
আলোচনা করা হয়। দেখো, আচ্ছা, এরপরে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি দেখো, এগুলো মনে রাখার একটু টেকনিক আছে, জাস্ট মনে রাখার টেকনিকটা বলে। ধ্বনি বর্ণ, তাহলে ধ্বনি বর্ণ এগুলো তো ধ্বনিতত্ত্বে আলোচনা হবে, এগুলো বাইরে কোথায় আলোচনা হবে? যুক্ত বর্ণ, এটাও বর্ণের কাজ, ধ্বনির ভিতরে আলোচনা। অক্ষর, এটা ধ্বনি বর্ণ নিয়েই কাজ, এটাও ধ্বনিতত্ত্ব হবে। বানান, কিসের বানান বাবা? ধ্বনিগুলো দিয়েই তো বানানের কাজ করা হয়, তাই না? তাহলে এটাও ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বানানের নিয়ম, ধ্বনি পরিবর্তন, সন্ধি এবং নত্যবিধান, সত্যবিধান, দন্ত নয় এবং মূর্ধন্য শয়ের, মূর্ধন্য নয় এবং মূর্ধন্য শয়ের ব্যবহার। তাহলে এগুলো হলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, খুবই 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 ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমরা যারা বি ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিবা, এইটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। এ ইউনিটে যারা পরীক্ষা দিবা তারাও এটা বাদ দিও না, তারাও এটা অবশ্যই দেখবা। এরপর আসো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যাহাই শব্দতত্ত্ব তাহাই রূপতত্ত্ব, যাহাই শব্দতত্ত্ব তাহাই রূপতত্ত্ব। অবশ্যই এক্সাম নেবো রে ভাইয়া, অবশ্যই এক্সাম নেবো। দেখেছো ওই যে একটা মেয়ে আছে না, ওই মেয়েটাকে হচ্ছে আম, আহ, ওই যে এঁকেছিল, কি যেন নাম, মোনালিসা নাকি একটা নাম, একটা কালো একটা মেয়ে, সোনালী কালার চেহারা, কিছুটা কেমন অন্ধকার অন্ধকার, ডার্ক ডার্ক দেখা যায় একটা মেয়ে। তো ওই মেয়ের প্রোফাইল পিকচার দেওয়া, এটা হচ্ছে অবুঝ মন। সে বলছে সবাই চুপ। এই মোনালিসার সবাই প্রশংসা করে, আমি মোনালিসাকে একটু পচাই দিলাম, দেখছো? পচাই দেই নাই, ওর প্রশংসাই করেছি। রহস্যময় একটা ছবি। তাহলে এই পদ, প্রকরণ, সমাস, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্তি শব্দ, সংখ্যাবাচক শব্দ, বচন, পদাশ্রিত নির্দেশক, পুরুষ, শব্দের শ্রেণী বিভাগ, পদ, প্রকরণ। তাহলে একটা জিনিস খুঁজে পাচ্ছ, যেগুলো শব্দ নিয়ে কাজ করে, শব্দ রিলেটেড যেই টপিকগুলো, সেগুলো নিয়ে কাজ করে কে? শব্দতত্ত্ব। তুমি যে এই সবগুলোর নাম মুখস্থ করতে পারবা? পারবা না তো। তাহলে কিভাবে মনে রাখবা? দেখবা যেগুলো শব্দ নিয়ে কাজ করে, শব্দ রিলেটেড, সেগুলো কি? যেমন এই যে পদ, পদ মানেই তো শব্দ রে বাপ। যেই শব্দটা বাক্যের মধ্যে থাকবে তাকেই পদ বলা হয়। বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলা হয়। তাহলে কোন তত্ত্ব হবে? শব্দতত্ত্ব। সমাস, সমাস কি করে? অনেকগুলো পদকে এক পদীকরণ করে, সংক্ষেপণ করে। তাহলে কি করে? একটা শব্দ তৈরি করে। তাহলে শব্দ তৈরি হয় কিসের মাধ্যমে? দেখো, সমাসের মাধ্যমে শব্দের তৈরি হয়, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে শব্দের তৈরি হয়, উপসর্গের মাধ্যমে শব্দ তৈরি হয়, অনুসর্গের মাধ্যমে শব্দ তৈরি হয়। তাহলে এই চারটা দিয়ে যেহেতু আমরা নতুন শব্দ তৈরি করি, তাহলে এইটাকে শব্দ তত্ত্বে আলোচনা হবে নাকি অন্য কোথাও আলোচনা হবে? বলো বলো বলো। আমার নাম মনা, আমার বোনের নাম লিসা, আমাকে পচাইলেন ভাইয়া। এই না না, তুমি তো ভালো মেয়ে, তুমি ক্লাস করো হাফসা, তোমাকে বলি নাই? হ্যাঁ, ওই যে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা। আচ্ছা, না না, এটা হচ্ছে অবুঝ মন। হ্যাঁ, এই তোমারে পচায়নি বুঝছো, এটা একটা রহস্যময় ছবি। বাট এই মেয়েটা তাকিয়ে থাকা আমার ভাল লাগে না, এই তাকিয়ে থাকার ভিতরে কোনো মায়া নেই। এটা কেমনে মানুষ কি খুঁজে পায়, দেখো। তাহলে এই যে এগুলো পেয়েছো, এরপরে দেখো ভাইয়া সংখ্যাবাচক শব্দ, এটা কোথায় পাওয়া যাবে? শব্দতত্ত্বে পাওয়া যাবে। কারণ এই যে সংখ্যার গণনা, বচন, এটা কি? এটা শব্দের বচন নিয়ে কাজ করে, শব্দ। পদাশ্রিত নির্দেশক, এটাও শব্দের কাজ। পুরুষবাচক বা স্ত্রীবাচক কি? পুরুষবাচক বা স্ত্রীবাচক কি বাক্য হয়? হয় না, শব্দই হয়। তাহলে পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দও কি? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের যে শ্রেণী বিভাগ, আচ্ছা, এইটা কি ফার্সি শব্দ নাকি ইংরেজি শব্দ? যেমন আমরা কি বলি জাদরেল, এই জাদরেল শব্দটা তোমাদের একটা টেক্সট বুকের ভিতরে আছে, রেইনকোট গল্পের ভিতরে জাদরেল শব্দটা আছে। এইটা 2 বছর কি 3 বছর আগে ঢাবিতে এই প্রশ্নটা হয়েছিল। 2022-23 সেশনে, 2022-23 সেশনে এই কোশ্চেনটা ঢাবিতে হয়েছিল যে জাদরেল শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ। এটা কোন গল্প থেকে এসেছিল? রেইনকোট গল্প থেকে। যে জাদরেল শব্দটি মূলত একটি ইংরেজি ভাষার শব্দ। অনেকেই বলবে আয় হায়, জাদরেল, এটা তো আমরা ইংরেজিতে শুনি নাই কখনো। অবশ্যই শুনেছো। এটা যখন ইংরেজিতে থাকে তখন তার নাম হয়ে যায় জেনারেল। এই জেনারেলকে বাংলায় কি বলে? বলা হয় জাদরেল। এই যে এই টাইপের পড়াগুলো কোথায় পাও? শ্রেণী বিভাগে পাও।
পদ প্রকরণ, এই যে পদের কাজ, শব্দের ভিতরে থাকা প্রত্যেকটি অংশ এক একটি পদ। এই না না না, আমি কেন মায়া খুঁজবো? সি 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 সি, দেখো, ধাতু, তারপরে ধাতুর গণ, ধাতুর যে গুণ, হ্যাঁ এইটা, তারপরে ক্রিয়ার কাল, এই সবকিছু শব্দের কাজ। তোমরা এগুলো লিখে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ই করো। আমি বলবো না। হ্যাঁ, নোট করো, নোট করো ভাইয়া। হ্যাঁ, মোনালিসা একটা ঢঙি মায়া। তোমার কি মনে হয় মোনালিসাকে সবাই খুব পছন্দ করে? কখনো না। মোনালিসাকে কোন দিক দিয়ে ভালো লাগে? মোনালিসার চেয়ে আমার আম্মু হাজার গুণে সুন্দর। আমার আম্মু হয়তো মোনালিসার মতো উজ্জ্বল হতে পারে না, কারণ সে কিচেন রুমে কাজ করে। আমার আম্মু হয়তো আহ, তোমার ওই তথাকথিত বিশ্বসেরা আর্টিস্টদের আঁকানো মেয়েদের মতো অতটা আহ, তাকে উজ্জ্বল ভাবে দেখানো হয় না। কিন্তু আমার আম্মুর ধৈর্যশীলতা, বিচক্ষণতা, আমার জন্য করা তার উদারতা, তার কাজগুলো, তার ভালোবাসা, এইসব মোনালিসার খাওয়া আছে রে। এখন কেউ কেউ আবার কমেন্টে বলবে যে আমার ফিউচার প্রজন্মের আম্মু অনেক সুন্দর। তো তোমার ফিউচার প্রজন্মের যে আম্মু আসবে, সেটা তো তোমার আম্মু না। আচ্ছা দেখো, সি 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 সি, দেখো, এগুলো 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 দেখেছো, আমি ওটা মজা করছি রে। মানে তোমরা তো নোট করতেছো, আমি মাঝে মাঝে একটু মজা না করলে তোমরা কিভাবে নোট করার সময় পাবা? তোমাদের নোট করা শেষ তাই না? অনেকক্ষণ গল্প করে ফেলছি, চলো। হ্যাঁ, ইয়েস, এইটাই। এই যে বলতেছো না ভাইয়া, ভর্তি হয়েছে 900 জন, ক্লাস করতেছে একটা গ্রুপে 160 জন, আর একটা গ্রুপে 40 জন, মানে মাত্র 200 জন ক্লাস করতেছে। এইটাই অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবে তোমার হচ্ছে কত জানো? অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবে, শুধু ঢাবির একটা ইউনিটেই দিবে ধরো যে 1,20,000, 1,120,000 শুধু বি ইউনিটেই পরীক্ষা দিবে। এ ইউনিটে এমন অনেক পরীক্ষা দিবে, লক্ষাধিক পোলাপান পরীক্ষা দিবে, চান্স পাইবে মাত্র সর্বোচ্চ 2,000 বা 3,000। এই 3K স্টুডেন্ট চান্স পাবে। তাহলে 120 জন থেকে যদি 3 জন চান্স পায়, তাহলে দেখো তো 900 জন থেকে কত জনের ক্লাস করা উচিত? হুম, 1-2 জন। আসো, তাহলে এরপরে আসো বাক্যতত্ত্ব বা পদক্রম। এই জন্য কেউ ক্লাস করতেছে না এটা দেখে খুশি হবা, তুমি তো করে যাচ্ছ, তুমি এগিয়ে যাচ্ছ। তাহলে বাক্যতত্ত্বটা কি? বাক্যতত্ত্ব হচ্ছে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ এবং বর্গ কিভাবে বর্ণাস্ত থাকে, বিন্যস্ত থাকে, বাক্যে তাই আলোচনা করা হয়। তাহলে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট, পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি ভাইয়া? পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি ভাইয়া? পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। এই জিউন, উষা, জিউন তুমি রাগ করেছো কেন ভাইয়া? জিউন, তুমি অনেক ভালো মেয়ে, নিয়মিত ক্লাস করো, নোট করো। সে বলে নোটই করবো না। দেখো, বাক্য আলোচনা করে বাক্যতত্ত্বে, বাক্যের পরিবর্তন সেটাও বাক্যতত্ত্বে আলোচিত হবে, পদের পরিবর্তন পদক্রম সেটাও কোথায় আলোচনা হবে? আচ্ছা, ওইখানে ছিল পদ, পদ নিয়ে আলোচনা করা। এখানে কি? এখানে হচ্ছে পদের যে পরিবর্তন, এরপর আসলে কারক বিভক্তি, তারপর বাক্য প্রকরণ, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশটা কিন্তু বাক্যেরই একটা কাজ, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা বাক্য থাকে। উক্তি, বাচ্য, জ্যোতি বা বিরাম চিহ্ন, জ্যোতি বা বিরাম চিহ্ন, এগুলো কোথায় আলোচনা হয়? বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। তোমরা এগুলো খুব সুন্দর করে প্রত্যেককে মুখস্থ করে ফেলবা। তাহলে বাক্য তত্ত্বে কোনগুলো আলোচনা হয়? বাক্য তত্ত্বে কোনগুলো আলোচনা হয়? হ্যাঁ, তোমরা দেখতেছো আশা করি। বাক্য তত্ত্বে কোনগুলো আলোচনা হয়? সবগুলো লিখে ফেলছো? সবাই লিখে ফেলছো? তোমাদের ক্লিয়ার হলে তোমরা ডান লেখো, আমি নেক্সটটাতে যাবো। হ্যাঁ, নেক্সটটাতে যাবো। আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার হয়েছে। ভাইয়া আমাদের ফিউচার বাচ্চার আম্মু অনেক সুন্দর হবে। অবশ্যই সুন্দর হবে। ফিউচার বাচ্চার আম্মু
আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর কিছু দান করতে। হ্যাঁ, দেখো, বলে যে মা, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই, আমার কোনো রিকোয়ারমেন্টও নাই, তবে তোমার নাতিপুতি যেন একটু সুন্দর হয় এটা একটু খেয়াল রাখিও। হ্যাঁ, এই জন্য একটা সুন্দর বউ তুমি আনতেই পারো, বাট আমার কোনো ইচ্ছা নাই কিন্তু বিয়ে করার। হ্যাঁ, এটাই আর কি। দেখো, অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম হলো অর্থতত্ত্ব। একে কিন্তু বাগর্থ তত্ত্ব বলা হয়। তাহলে অর্থতত্ত্ব কোনগুলো ভাইয়া? ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো? অর্থতত্ত্বে আলোচনা করা হয় বাগধারা। আচ্ছা, তোমরা যারা বিরক্ত হচ্ছ যে ভাইয়া খুব দ্রুত যাচ্ছেন, তাদের বিরক্ত হওয়ার কিছু নেই। এখন যতটা পারো নোট করো, বোঝো। আমি ক্লাস শেষ করার পর তুমি ক্লাস দেখে দেখে পুরোটা নোট করে ফেলবা। হুম, নোট করে 11টার ভিতরেই অবশ্যই পোস্ট করবে। আমি তারপরে তোমাদের নোটগুলো আমার পেজে পোস্ট করব, সবচেয়ে সুন্দর হোক নোটগুলো। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় বাগধারা, সমর্থক শব্দ, প্রতিশব্দ, বিপরীত দেখো, একটা জিনিস খুঁজে পাচ্ছ যেগুলো অর্থের সাথে রিলেটেড। তোমার কি করতে হয়? বাগধারার জন্য অর্থ জানতে হয় না? কি বলে? বলে যে তোমাকে একটা অর্ধচন্দ্র দেব, বোকা কোথাকার, ক্লাসে নোট করো না কেন? ও ক্লাস করতেছে, টুম করে এখানে একটা মেসেজ আসছে, ঠাস করে মেসেজের ভিতরে ঢুকছে, ঢুকে বলে পাখি, আমি তো এখন ক্লাস করছি, তোমার সাথে পরে কথা বলবো। অথবা ওই যে একটা অডিও আছে না, দেখা যায় না, যে মানে তুই এখনই আমারে জানা, তুই আমার প্রেম ভালোবাসিস কি বাসিস না, হিন্দিতে একটা আছে। তো তুমি ক্লাস করতেছো বাবা, এগুলো করো কেন? এগুলো করিও না, তোমার অর্ধচন্দ্র দেব। অর্ধচন্দ্র মানে জানো? এতক্ষণ উদাহরণ দিলাম। অর্ধচন্দ্র মানে হলো এইটা দেওয়া, এই যে এটা। এটা কি? এটা হচ্ছে, দেখছো, যখন তুমি কাউকে গলা ধাক্কা দাও এরকম করো না? এই যে এরকম করো না, যেটা অর্ধচন্দ্রের মতো লাগে। দেখো তো বোকারা, আয় হায়, আমার তো হাতেটা করাই যাবে না। দেখো তো, আমি যখন কাউকে গলা ধাক্কা দেবো কি হবে? গলা ধাক্কা দিলে এরকম হয় না? বলে না যে আহ, আচ্ছা, স্যার তো খুবই ভদ্র মানুষ, স্যারকে গলা ধাক্কা দেওয়ার দরকার নেই, তুমি তাকে একটা অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। তাহলে অর্ধচন্দ্র একটা ভদ্র শব্দ, যেটা দিয়ে কি বোঝানো হয়? এই যে অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া। যখন তুমি কাউকে গলা ধাক্কা দিবা, তোমার হাতটা কি হয়? এরকম অর্ধেক হয়ে যায়, অর্ধচন্দ্রের মতো। তাহলে এইটা হচ্ছে বাগধারা। বাগধারা কোথায় আলোচনা করা হয়? এটা অর্থ নিয়ে কাজ করা হয় না, কারণ এটা বলা হয় একটা, এটার অর্থ বুঝায় আর একটা। যেমন বলে শরতের শিশির, তুমি তো আমার প্রিয় বন্ধু নও, তুমি হলা শরতের শিশির, তুমি হলা দুধের মাছি। মানে কি? যেটা সুসময়ের বন্ধু। তীর, সুসময়ের বন্ধু কি? দুধের মাছি। যতক্ষণ দুধ থাকবে ততক্ষণ মাছি থাকবে, দুধও শেষ, মাছিও উড়ে যাবে, তাহলে শুধু সুসময় থাকে। শরতের শিশির কি? যতক্ষণ শরৎ থাকে ততক্ষণ শিশির থাকে, শরৎও শেষ, শিশিরও শেষ। এগুলোকে বলা হয় সুসময়ের বন্ধু। এই যে বলতেছে একটা বোঝাচ্ছে আর একটা, এইটা অর্থ নিয়ে কাজ করে, তাহলে এটা কি হবে? অর্থতত্ত্বের কাজ। বাগধারা, সমার্থক শব্দ সেম, মানে একটা শব্দের অর্থ আরো কি কি হতে পারে সেটাও অর্থতত্ত্বের। প্রতিশব্দ মানে এই সেম শব্দের আরো কিছু শব্দ আছে, অর্থ নিয়ে কাজ করে। বিপরীত শব্দ সেম। পারিভাষিক শব্দ মানে ইংরেজি ভাষার কিছু শব্দ যেগুলোর বাংলা কিছু পারিভাষিক অর্থ আছে, অর্থ নিয়ে কাজ করে। মুখ্য অর্থ, গৌণার্থ অর্থ নিয়ে কাজ করে। ভিন্নার্থ, ভিন্নার্থক, এগুলো অর্থ নিয়ে কাজ করে। এখানে তোমাকে একটা দিয়ে দেয়, হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য, সেটা হলো, তুমি দেখো যে নোটটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে নতুন ব্যাকরণ বই আছে না, সেই নতুন ব্যাকরণ বই অনুসারে বাগধারা হলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তবে জ্যোতিভূষণ চাকি, সৌমিত্র শেখরের মতে বাগধারা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। সুতরাং উত্তর করার ক্ষেত্রে আপনাকে বিবেচনা করে উত্তর করতে হবে। আপনারা উত্তর করার ক্ষেত্রে কি উত্তর করবেন ভাইয়া? উত্তর করার ক্ষেত্রে আপনারা এটাকে অর্থতত্ত্বই দিয়েন, কারণ নতুন ব্যাকরণ বই অনুসারে এটাকে অর্থতত্ত্বের ভিতরে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে চলো আমরা অর্থতত্ত্ব কমপ্লিট করলাম। তোমরা ক্লিয়ার কিনা বলো, আমি নেক্সট পেজে যাবো রে। আজ একটা পাখি নেই বলে আইয়ে বিয়ে সারা থাকবেন, এটা মানে কি ভাব? দেখো ভাইয়া, আমাদের ব্যাসের কমেন্ট গুলো পড়ে না মনে হচ্ছে। আশিক, কি বলছো তুমি? আব্দুল হক বলছে, হাকুক, সে বলছে ভাই বই দিবেন না? অবশ্যই, না না না, বই বই আছে, বই আছে, সমস্যা নেই। জাওয়াদ ভাই বলছে 2-3 দিনের মধ্যে বই দেওয়া হবে। হ্যাঁ, বই দেওয়া হবে।
বই প্রেসে আছে, বই রেডি হলে তোমাদের জানানো হবে, তোমরা যারা যারা বই কিনতে চাও তারা বই নিতে পারো। ওকে, আসো। হ্যাঁ, আমরা নেক্সটে যাই। এরপরে আসো তোমাদেরকে আমি কিছু কোশ্চেন সলভ করাই একটু। এইটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, বি ইউনিটে, এটা বি কে ই বানায় ফেলছে, দেখছো অবস্থা দুষ্টর কাজটা। আচ্ছা, 21 সেশনের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রশ্নটা হলো তোমার বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয়, বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রথম প্রকাশিত হয় কোন ভাষায় বলো তো? কোন ভাষায়? আমরা কিন্তু বলেছিলাম একটা দেশ ছিল, যে দেশের মানুষজন, ওরা ব্রাজিলে গেছে ঘুরতে গিয়ে সেই ব্রাজিলের মানুষকে সবকিছু জয় করে ফেলছে, দেখছো? জয় করে ব্রাজিলের ভাষায় চেঞ্জ করে ফেলছে, সেই সেই দেশটার নাম কি হবে? কারা তারা? একের অ্যান্সার করো, একের অ্যান্সার করো বোকারা। দেখো, তোমাদেরকে ভালোবেসি বলি রে, তোমরা বোকা, বোঝো না। দেখো কি হবে রে, একের বি হবে সবগুলো রোনালদোর ফ্যান, হ্যাঁ, সবগুলো CR7 এর ফ্যান। বলতেছে কি পর্তুগিজ হবে? ইয়েস, আমিও CR7 এর ফ্যান, আমি দুজন মানুষের ফ্যান, CR7 আর মেসি। ঠিক আছে, এই জন্য আমি পর্তুগিজ নিলাম, ব্রাজিল নিলাম না। দেখো এখানে ব্রাজিলীয় ভাষা নাইও। আচ্ছা, গ্রিক ভাষায় গ্রামার শব্দটির অর্থ কি? গ্রিক ভাষায় এই গ্রামার শব্দটির অর্থ কি? সবাই লেখো তো, দুইয়ের কি হবে রে? এই কি বলে সি, এই প্রিয়া, এটা কি বলছে? প্রিয়া বলছে পাখি মিন্স পছন্দিদা আওরাত। আব্দুল্লাহ নোমান ভাইয়া, না না না, পাখি মানে পছন্দিদা আওরাত, এটা কে বলছে? পাখি মানে হচ্ছে ভালোবাসার জিনিস। আমি আমার ছোট ছোট ভাগনাদেরকে পাখি বলে ডাকি, এই জন্য তোমাদেরকেও আমি পাখি বলে ডাকি। আমার ছোট ছোট ভাগনা আমার কাছে যেমন, তুমিও আমার কাছে সেম, এই জন্য আমি ওদেরকে পাখি বলে ডাকি, বাবা পাখি বলে ডাকি। তোমাদেরকেও আমি এটা ডাকি। ওরা বলতেছে পছন্দিদা আওরাত, সি 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 সি, দেখো পাখি মানে ওইটা না, ওইটা ভুল জানছো তুমি এতদিন। তাহলে গ্রিক ভাষায় কি হবে সেটা দেখো। গ্রিক ভাষার শব্দটির অর্থ কি? গ্রামার শব্দটির অর্থ কি? দুইয়ের বি, দুইয়ের বি, দুইয়ের বি, ব্যাকরণ শাস্ত্র, ঠিক আছে। অলি গলি, অলি গলি এই শব্দটিতে ব্যাকরণের সংজ্ঞায় কি বলা হয়? এটা দেখো তো। এই আমি একটু সাইড সামনে থেকে যাই, তুমি একটু দেখো তো। অলি গলিকে কি বলা হবে? দেখো, দেখেছো সবাই? অলি গলি শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় কি বলা হয়? দাঁড়াও, আমি আরেকটা গ্রুপে একটু ঘুরে আসি, দেখি মিশন এডমিশনে তোমরা কি কমেন্ট করছো। হাই হাই। আচ্ছা, আম, শামীম আক্তার আখি বলছে ভাইয়া আমার নামই পাখি। প্রিয়ন্তী, প্রিয়া, আচ্ছা, তিন বলো, তিন তিন তিন, তিন, তিনের ডি, তিনের ডি। অলি গলি শব্দটিকে কি বোঝানো হয়? দ্বিরুক্ত অনুচর শব্দ, দ্বিরুক্ত অনুচর শব্দ। 4 নাম্বারটা দেখো, ব্যাকরণ শব্দের ঠিক অর্থ কোনটি? এইটা কি পরিমাণে আসছে দেখছো? এটা না প্রচুর আসে। হাই হাই, এটা নাকি 34 সালে আসছে। আমার তো ধরে পাবলিকে পিটাবে, বলবে ভুল পড়াচ্ছে। এটা 4 সাল হবে। আচ্ছা, এইটা এরপরে আরো অনেকবার আসছে, এটা তো অনেক আগেরটা দেওয়া আছে। এটা না আরো অনেকবার আসছে, আমার অপারেটরকে বলছে যে এখানে 15টা বার আসছে, এটা 15 বার আসছে। তো এটা তুমি লিখে দাও, ওই শুরু থেকে 5 বার লিখে দিছে। এটা 15 বারেরও বেশি আসছে, বাট এটা 15টা বার আমি লিখে দিছিলাম। ও শেষের গুলো না লিখে আগের গুলো লিখে দিচ্ছে, দেখছো অবস্থা? তাহলে ব্যাকরণ শব্দের ঠিক অর্থ কোনটি? বলো, এইটা বলো। 4-এর অ্যান্সার করো রে পাখিরা, 4-এর অ্যান্সার করো। হুম হুম, এই না না না, 34 সাল হবে না। হ্যাঁ,
তোমাদের কারোই বিয়ে করার দরকার নাই। দেখো, ওরা সবাই কমেন্ট বক্সে লিখতেছে যে আমারও বিয়ে করার ইচ্ছা নাই। কে বলছে বিয়ে করার ইচ্ছা নাই বাপ? লেখো। সব আসছে, এক একজন কল্যাণী দেশমাতৃকার সেবার জন্য তারা ব্রত গ্রহণ করিয়াছে, তারা আর বিয়ে করবে না। এসব বাদ দিয়ে এটা অ্যান্সার করো। চারের কি হবে রে? বিশেষভাবে বিশ্লেষণ। পাসের অ্যান্সার করো, পাসের অ্যান্সার করো। আয় হাই, হয় না কেন? তুমিও কথা শোনো না। দেখো পাসের কি আরো চারের যারা যারা দিয়েছো ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ তোমাদের সবার হয়ে গেছে। আমার অনেক বছর সময় লাগবে রে বাবা, আমার এ নিয়ে তোমরা চিন্তা করিও না। আমার অনেক বছর সময় লাগবে, আমি একটা শিশু, আমার বয়স মাত্র 19-20-এর কাছাকাছি। অ্যান্সার করো। আমাকে অনার্স কমপ্লিট করতে হবে, মাস্টার্স করতে হবে, এমফিল করতে হবে, পিএইচডি করতে হবে, লাইফে নিজের পায়ে দাঁড়াতে হবে, জীবনে কিছু অর্জন করতে হবে, তারপরে গিয়ে যদি মনে হয় আব্বু আম্মুর নাতি নাতনির মুখ দেখতে হবে, তাদের জন্য, আমার জন্য না। আচ্ছা, তাহলে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। দেখো, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা বাগধারা ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কোনটি? এইটা আমি বলছিলাম, এটা প্রচুর আসে রে ভাই, আমি নিজে এটা পাইছি। আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় 22 সেশনে এটা পাইছিলাম যে ব্যাকরণের বিশ্লেষিত রূপ কোনটি। দেখো, ছয়ের কি হবে? ছয়ের হবে, হ্যাঁ ঠিক আছে, শিশু, অবশ্যই শিশু। এই না না, আমি এখন নিজের পায়ে দাঁড়াই নাই, এটা হচ্ছে আব্বুর পা, বড় ভাইয়ার পা, এদের পায়ে দাঁড়ায় আছি। এটা তো নিজের পা না রে বাবা। এই যে এটা হচ্ছে বাবার পা আর একটা হচ্ছে ভাইয়ার পা, এটা হচ্ছে আমাদের সোসাইটির পা। আমি এখনো সমাজের পায়ে দাঁড়িয়ে আছি, নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। নিজের পায়ে দাঁড়ালেই বিয়ে করব। দেখো, এটা হচ্ছে ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ কোনটি? আমি এটা পড়িয়ে ফেলছি। বি যোগ আ যোগ ক্রি যোগ ওয়ান, 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 বি যোগ আ যোগ ক্রি যোগ ওয়ান। লোপা, তুমি ঠিক বলেছো। তোমরা অবশ্যই শিশু, একটা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে কতটুকুই বা জীবনকে বোঝে। দেখো তো, ইংরেজিতে ডিকশনারি শব্দের বাংলা অর্থ হলো অভিধান। এই অভিধানে শব্দসমূহের ভুক্তি থাকে বাংলা ভাষার বর্ণানুক্রম অনুসারে। বোঝার চেষ্টা করবা। অভিধান বলতে হচ্ছে কাকে বোঝায়? অভিধান বলতে বোঝায় হলো তোমার ডিকশনারিকে। এই ডিকশনারি শব্দের বাংলা শব্দ হলো অভিধান। অভিধানে কি করা থাকে? অভিধানে বর্ণগুলোকে ক্রম অনুসারে সাজানো থাকে। অভিধান দেখেছো তোমরা? ধরো এইটা তোমার একটা ডিকশনারি, ওকে। এই ডিকশনারিতে এই পেজে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো এ দিয়ে শুরু হবে। তো ধরো তোমার 25টা পেজ লাগলো শুধু এ দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো লিখতে। এরপরে কোন ওয়ার্ড আসবে? এরপরের পেজগুলো তার শুরু হবে বি দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো। যেখানে গিয়ে বি দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো শেষ হবে, সেখান থেকে সি দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো আসবে। এইটাকে বলা হলো আভিধানিক ক্রম। অর্থাৎ অভিধানে যে ক্রম অনুসারে লেখা হয় তাকে কি বলা হয়? আভিধানিক ক্রম। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই বাংলা অভিধানের কিছু নিয়ম আছে। বাংলা অভিধানে কি করা হয় ভাইয়া? শুরুতে স্বর বর্ণ আসে, তারপরে কি আসে? পরাশ্রয়ী বর্ণ আসে, তারপরে কি আসে? তারপরে ব্যঞ্জন বর্ণগুলো আসে। এবং এই ব্যঞ্জন বর্ণের ভিতরে আবার কিছু নিয়ম আছে যেগুলোর সাথে যেগুলো মিল আছে। যেমন আমি তোমাকে একটু দেখাই। ক্ষিয়, তুমি ক্ষিয় লেখো না ভাইয়া, এটাতে কি হয়? ক প্লাস মূর্ধন্য স, তাই হয় না ক্ষিয়তে? তাহলে এটা ভাঙলে যেহেতু ক প্লাস মূর্ধন্য স পাওয়া যায়, তার মানে এটার ভিতরে একটা ক আছে, ক। আর যেহেতু এখানে একটা ক আছে, তাহলে অভিধানে ক এর পরে খ এর আগে ক্ষিয় থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এইটা হলো একটা গেল। এরপরে আসে মিল গুলোতে আছে।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন যে কথাটা বললাম আবার রিপিট করি, খুব ইম্পর্টেন্ট। অভিধানে অভিধানে কয়ের পরে ক্ষয়ের আগে ক্ষীয় হয়, এটা হলো কয়ের ভক্তি ভুক্তি হিসাবে থাকে। তাহলে অভিধানে কয়ের পরে ক্ষয়ের আগে কি হয়? ক্ষীয় হয়। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসো যেগুলোর সাথে যেগুলোর মিল আছে, যেমন কি ভাইয়া, যেমন আহ ড, এই ড এর সাথে ট ঠ ড এর পরে কি ঢ হয় না? কিন্তু অভিধানে ড এর পরে ড শূন্য র হবে। বুঝতেছো আমার কথা? অভিধানে ড এর পরে কি হবে? ড শূন্য র হবে। এবং এই যে ঢ এর পরেও ঢ শূন্য র হবে। তাহলে অভিধানে কি হবে? ট ঠ ড ঢ। না না, আমি ভুল বললাম। ট, ট এর পরে কি? ঠ। ট এর পরে ছিল কিন্তু ঠ, আমি ভুল করে ফেলছি যে ট এর পরে ঠ, তারপরে ড, ড এর পরে কি? ড শূন্য র। এরপরে আসো ঢ, ঢ এর পরে কি হবে? ঢ শূন্য র হবে। তাহলে ট ঠ ড ঢ। বুঝতে পারছো? এইটা হচ্ছে অভিধানের নিয়ম। তাহলে অভিধানে আমি কয়েকটা নিয়ম শিখালাম তোমাদেরকে, বলো তো। ও আচ্ছা, খণ্ডত্বটা বলা হয় না এবং অন্তস্থ জটা বলা হয় না। এই যে খণ্ডত্ব হচ্ছে ত এর পরে হবে। আমরা কি বলি? ত থ, ত থ দ ধ। আচ্ছা, কিন্তু এই ত এর পরে থ হবে না, এখানে হচ্ছে খণ্ডত্বটা হবে। খণ্ডত্বটা কোথায় হবে ভাইয়া? ত এর পরে হবে। আচ্ছা, এরপরে আসো খণ্ডত্বতে আমি উপরে কার দিয়ে ফেলছি, ওইটা দরকার নেই, মাত্রাটা। এরপরে দেখো তোমার আরো কি কি আছে, যে অন্তস্থ কে হচ্ছে অন্তস্থ জয়ের পরে দিতে হয়, এরপরে হচ্ছে অন্তস্থ হবে। তাহলে বুঝেছো? এগুলো হবে। এই যে এখানে আমি লিখে দিছি, কি লিখে দিছি? যে আম, এই যে পরশ্রী বর্ণগুলো কিন্তু কি হয়? পরশ্রী বর্ণগুলোকে স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণের আগে বসাতে হয়। স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণের আগে, আমি একটু পরে তোমাদের দেখিয়ে দেব। এবং ক্ষীয়কে, ক্ষীয়কে কি করতে হয়? ক্ষীয় যুক্ত ব্যঞ্জনটিকে ব্যঞ্জন বর্ণ কয়ের পরে এবং ক্ষয়ের আগে বলা হয়। তাহলে কয়ের পরে ক্ষয়ের আগে, কয়ের পরে ক্ষয়ের আগে কাকে বলা হয়েছে? ক্ষীয়কে। আর এই উপরে উক্ত বর্ণের সাথে সকল কারগুলো স্বরবর্ণ অনুসারে ধারাবাহিকভাবেই যুক্ত হয়ে থাকে। অনুরূপভাবে কারগুলোকে কারগুলোর যুক্ত হওয়ার পরে ব্যঞ্জন বর্ণের সাথে উপরিউক্ত বর্ণানুক্রম সংযুক্ত হয়ে থাকবে। আমি তোমাকে দেখাই, এবার এতক্ষণ তো পড়লাম, এবার আমি লিখে দেখাই। দেখো, নর্মালি বাংলা বর্ণমালা এইভাবে হয়। এটা কি? এটা হলো নর্মাল। এটা কি? এটা হচ্ছে নর্মালি এটা হয়, এটা হলো নর্মাল। আচ্ছা, স্বাভাবিক। স্বাভাবিক কি হবে? অ আ রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রি এ ওই ও ও, ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্তন্য ন, প ফ ব ভ ম, জ র ল, শ শ স হ, র র অন্তস্থ, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এইটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এটা আবিধানিক নিয়ম না। আবিধানিক নিয়মে আমি এখন যাব। তাহলে এতক্ষণ যেটা দেখালাম এটা ছিল নরমাল স্বাভাবিক নিয়ম। এইবার আসো আবিধানিক ক্রমে কি হবে? আবিধানিক ক্রমে স্বরবর্ণ শেষ হওয়ার সাথে সাথে এখানে এই পরাশ্রয়ী বর্ণগুলো চলে আসবে। যেই স্বরবর্ণ শেষ হবে সঙ্গে সঙ্গে পরাশ্রয়ী বর্ণগুলো আগে চলে আসবে। দেখো তো এসেছে কিনা? স্বরবর্ণ শেষ হয়েছে, সাথে সাথে পরশ্রয়ী বর্ণগুলো চলে আসছে। স্বরবর্ণ শেষ হয়েছে, সাথে সাথে পরশ্রয়ী বর্ণগুলো এসেছে। এরপরে দেখো এই যে ক এসেছে, ক এর পরে আমি বলেছিলাম না যে ভুক্তি হিসাবে ক্ষয়ের আগেই ক্ষীয় হয়ে যাবে। তাহলে ক এর পরে ক্ষয়ের আগে ক্ষীয় হবে। এইটা কিন্তু প্রচুর আসে। আমার ভার্সিটি ভর্তি পরীক্ষা আমি বিউপিতে এটা পেয়েছিলাম, এবং রাবিতে মেবি পেয়েছিলাম, আমার সঠিক মনে নেই। বাট এইটা আসে, এটা প্রতি বছর কোন না কোনো ভাবে, বিউপি ঢাবিতেও পেয়ে যেতে পারো, যে কোনো ইউনিটে। এ ইউনিটে হোক, বি ইউনিটে হোক, সি ইউনিটে হোক, সব ইউনিটের জন্য এটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো কয়ের পরে ক্ষয়ের আগে ক্ষীয়, তারপরে গ ঘ ও, চ ছ জ ঝ ইয়, ট ঠ ড, এরপরে ডয় শূন্য র, ঢ ঢয় শূন্য র, ন ত, ত এর পরে খণ্ডত্ব, থ দ ধ ন, প ফ ব ম, প ফ ব ভ ম, জ অন্তস্থ, র ল তালব্য মূর্ধন্য ষ দন্ত স হ। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এইটা হচ্ছে আভিধানিক ক্রম।
আমি বলেছিলাম মাত্র 10 মিনিট দেখলে তুমি ঢাবিতে একটা মার্ক কমন পেয়ে যাবা। লাস্ট 5 বছর প্রতি বছর এখান থেকে প্রশ্ন হচ্ছে। লাস্ট 5 বছরের প্রতি বছর এখান থেকে প্রশ্ন হচ্ছে। সি 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 সি, এটা তুমি কথা বলছো? হুম, এটা কোনো কথা বলছো নাকি? আমি খুব কষ্ট পেলাম ইন্না, এটা কি বললা তুমি? ওরা আমার বাচ্চার মতো, ওরা আমার বাচ্চার বয়স। আমার ভাতিজা ভাগিনারা এখন হচ্ছে সব 5-6-এ পড়ে, আর তুমি এটা কথা বললা, আমি কষ্ট পেলাম। দেখো, এরপরে আসো, কমেন্টে এমন কিছু বলবা না, হ্যাঁ? আমি কেমন মজা নিলাম বলো তো? আচ্ছা, এইবার ভাইয়া নিয়মটা কি, চলো নিয়মটা আমি তোমাদের বুঝাইয়া দিই। তুমি এখানে ভুলটা করবা, কারণ পড়ছে একভাবে, পরীক্ষায় এসেছে অন্যভাবে। আমি একটুখানি এই পেজটা তোমরা এমসিকিউ 3টা দেখবা এবং 3টাতেই অ্যান্সার করো। এই ফাঁকে আমি একটু দেখি বাংলা বিজয়ের ওরা কমেন্টে কি লিখতেছে। হুম হুম, ইয়েস। ওই মিশন অ্যাডমিশন গ্রুপে হচ্ছে স্টুডেন্টরা বেশি বেশি দুষ্টামি করে, কিন্তু বাংলা বিজয়ের এই ক্লাসটাতে হচ্ছে এই গ্রুপটাতে স্টুডেন্টরা মনোযোগ দিয়ে ক্লাস করে, দুষ্টামি করে না। দেখো জাহেদ, রাতুল, ভদ্রভাবে ক্লাস করো। মিমসাদ ইসলাম, প্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ দেখছো, চং চং ছু ছং টু টং লং চং চং লং টং 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 ছু ছা ছা হা হা, পড়ে নিলে তোর জীবনে আর বিয়ে হবে না। আস্তাগফিরুল্লাহ, এটাকে সত্যি কোনো সূত্র ছিল? তাহলে আমি পড়ে নিলাম কেন? হ্যাঁ, না না না, এগুলা এগুলো ভুয়া, এগুলো বানানো, এগুলা তুমি কই পাইছো গো এগুলো? আমি ভাবছি কি জানো, নন্দিতা লাহিড়ী এইটা পড়তেছে, এইটা মনে হয় হচ্ছে এইখান থেকে পাইছে, যে চয়ের পরে নর্মালি হচ্ছে অনুসারটাই হবে। আহ, বা- হুম, এরকম কিছু। ভাবছি তুমি অভিধান থেকে বলতেছো। এগুলো করতেছো। বাংলা বিজয়ে যাও, বাংলা বিজয় ওইখানে হচ্ছে দুষ্টামি কম করতেছে, ওইখানে সবাই শুধু মনোযোগ দিয়ে ক্লাস করে। অভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছগুলো কোনগুলো? তোমরা অ্যান্সার দিয়েছো একের ডি, একের ডি, একের ডি, একের ডি। ঠিক আছে, অভিধান কোন টপিকে পাবো ভাইয়া? আভিধানিক ক্রম, এটা নিজেই একটা টপিক। একটু একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা বলছো কি ভাইয়া একের ডি হবে, আমি তোমাদেরকে এবার দেখায় দিই। আচ্ছা, যে এটা কেমনে হবে, ডিটা কেমনে হলো এটা দেখায় দিই। অভিধানের নিয়ম অনুসারে কি হবে? সিরিয়াল অনুযায়ী যাবে। আচ্ছা দেখো তো, নয়ের পরে কি দ আসে? ত থ দ ধ ন, না, হচ্ছে না। নয়ের পরে দ আসে না, ত থ দ ধ দন্ত ন, তাহলে দ এর পরে যাবে কি ন? তাহলে এটা প্রথমেই ভুল, এটা একটা ভুল মানে এটা সবগুলো ভুল। দেখো তো, এই যে ত, থ, দ, ধ, ন, তাহলে এই নটা আসার দরকার ছিল আগে, যেহেতু নটা পরে বা সবগুলো নদে হলে এক বিষয়াদি ছিল, বাট এইখানে এটা ভুল। আম, তারপরে দেখো বন, প ফ ব ভ ম, হুম, এটা হচ্ছে না। এরপরে দেখো ফুল, ফুল ফল পাখি, এইটাতে কি হয় দেখো, প ফ। আচ্ছা, প তো আগে আসতো, এই প আগে আসতো, ফ পরে যেত, যেহেতু ফ দিয়ে শুরু হওয়া শব্দ আগে আসছে, প পরে আসছে, এটা অভিধানিক ক্রমকে মানে নাই, ক্রস, এটাও বাদ। এরপরেরটা দেখো আলো মাটি বায়ু, প ফ ব ভ ম, আগে ব পরে ম। দেখো আমারটা মেলে কিনা, আমি যেটা বললাম কি হয় নর্মালি, প ফ ব ভ এবং ম, তাই না? তাহলে এই যে বায়ু, বায়ুটা শুরু হয়েছে ব দিয়ে, এটা গেছে পরে, আর মাটি শুরু হয়েছে ম দিয়ে, সেটা চলে আসছে আগে। কিন্তু নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল?
মাটি পরে আসবে কারণ এটা পরের বর্ণ, ব আগের বর্ণ আগে আসবে, তাহলে বায়ুটা আগে আসতো, তার মানে এটাও ভুল। তাহলে ঠিক থাকলো কোনটা দেখি, ওটা একটু মিলিয়ে দেখি ওটা ঠিক আছে কিনা। দেখো এটা যে আমরা রাইট দিলাম, দেখো তো চ, চ ছ জ ঝ ঞ, আচ্ছা চটা আগেই আছে। আচ্ছা ত কি চ এর পরে? দেখো তো ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ত থ দ ধ, তাহলে ত কিন্তু পরে, তটা চ এর পরে, তার মানে সিরিয়াল মেইনটেইন হয়েছে। এবং ত থ দ ধ দন্ত ন, তাহলে এই দন্ত সটাও কিন্তু এর পরে, তার মানে এটাও সিরিয়াল মেইনটেইন হয়েছে। তার মানে একমাত্র এইটাই আভিধানিক ক্রম অনুসারে ঠিক আছে। বুঝতেছো কিনা একটু মনোযোগ দিয়ে দেখো। নেক্সট আসো, নেক্সট আসো আভিধানিক ক্রম অনুসারে কোনটা ঠিক। আচ্ছা এইখানে অলরেডি দিয়ে দিয়েছে, আমি এটা একটু বুঝিয়ে দেই। দেখো সবগুলোই ল দিয়ে শুরু হয়েছে, সবগুলোই কি দিয়ে শুরু হয়েছে? ল দিয়ে শুরু হয়েছে। আমি এবার দেখব ল এর সাথে যেগুলো আছে সেগুলো সিরিয়াল মেনটেন করছে কিনা। আচ্ছা কর সাথে হচ্ছে, ল এর সাথে হচ্ছে ক দিয়েছে, ঠিক আছে, ক সবার আগে, ক এর পরে দিছে ম, এটা দিছে ম, কিন্তু না, আমরা কি জানি এই ম এর আগেই তো প চলে আসবে, প ফ ব ভ ম, তাহলে এই লয় পটা আগে আসলে সিরিয়াল মেনটেন হতো, এই ল মটা পরে যাওয়া লাগতো, তাই না? ল মটা পরে যাবে, লয় পটা আগে আসবে, কারণ প ফ ব ভ ম, আগে প পরে ম, তার মানে এখানে সিরিয়াল মেনটেন করে না, এটা বাদ। গ নাম্বারটা দেখি, লয় ল, লয় ক, লয় প, লয় ম। আচ্ছা এই বোকা, লয়ের সাথে কটা তো আগে হবে রে, এই লয় ল কে আগে। হুম, দেখো তো, এটা তো একটা বাচ্চা শিশুও পারবে রে, দেখছো এখানে এই যে জ ঝ র ল, এই যে ল, ল হলো শেষে, আর ক কত আগে, কিন্তু তুমি এই লটা আগে দিয়ে কটা পরে দিয়েছো, বুঝেছো? তার মানে এটাও ভুল। এরপরে দেখো লর সাথে প দিয়েছো, প ফ ব ভ ম, কিন্তু এই যে ক, এই কটা দিয়েছো একদম শেষে, কটা আসবে সবার শুরুতে, এটা আসবে সবার শুরুতে, তাহলে সিরিয়াল মেনটেন হয়েছে কোনগুলো? এইটা, এই যে ক, ক এর পরে প, প এর পরে ম, মর পরে ল, সিরিয়াল মেনটেন হয়েছে। ক এর পরে প, প এর পরে ম, মর পরে ল। আবার দেখাই, ক প ম ল, দেখো এইটা ক, ঠিক আছে, ক, ক এর পরে কি লিখছি? প, তাই না? এই যে প, এই যে প, তারপরে ম, তারপরে ল, তার মানে এটা হচ্ছে বতে, বি নাম্বারে এগুলো ঠিক আছে, ক এর পরে প, প এর পরে ম, ম এর পরে ল, জাস্ট এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে। দেখছো এই যে এটা ক প ম ল, নিচের গুলো সব ঠিক আছে। 3 নাম্বারটা অ্যান্সার করো, কোন গুচ্ছের শব্দগুলো আভিধানিক ক্রম অনুসারে ঠিক আছে? হ্যাঁ, কে বলেছে এটা? মিম সাদ ইসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোন শব্দের প্রথমটা দিয়ে তুমি যাচাই করে নিবা যে এটা কি হচ্ছে, ঠিক আছে কিনা। বলো, আমি একটু চেয়ার দিয়ে ক্লাস নিই, বসে বসে কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণ। দেখো তারপরে, হাই হাই, হুম, এরপরে 3 নাম্বারটা অ্যান্সার করো, 3 নাম্বারটা অ্যান্সার করো রে, 3 নাম্বারটা অ্যান্সার করো। হুম, 3 নাম্বারটা অ্যান্সার করেছো। আচ্ছা আচ্ছা, জয়নব আকন্দ, জয়নব তোমার জন্য অনেক অনেক দোয়া। জয়নব, আমার ভাইয়াটা হচ্ছে তার হচ্ছে ছোট্ট একটা পাখি আছে, তার একটা মেয়ে আছে ছোট্ট, আমরা সবাই তার জন্য দোয়া করি। জয়নব হচ্ছে একজন আহ, জীবন সংগ্রামী মানুষ, সে তার ছোট্ট একটা বেবিকে নিয়ে প্রত্যেকটা ক্লাস করতেছে। জয়নব তোমার জন্য ভাইয়া অনেক অনেক দোয়া, ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা। মনোযোগ দিতে পারতেছো না? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখো, তাহলে এখানে কি হবে? নির্দোষ, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা, মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। নির্দোষ, নির্দ্বন্দ্ব, নির্দ্বিধা, এটাই রাইট অ্যান্সার। এরপরেরটা তো আমি এখানে সময় ক্ষেপণ করব না, আমি নেক্সট টপিকে যাব।
বাংলা অভিধানে ক্ষীয়র অবস্থানটা কোথায় বলো তো? এইটা মাত্র পড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে এটা এসেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে এই প্রশ্নটা এসেছিল? 16-17 সেশনে। একটা মজার বিষয় কি জানো? যেই প্রশ্নটা খ ইউনিটে আসে, ঠিক তার পরের বছর ওই প্রশ্নটা ক ইউনিটে আসে অথবা গ ইউনিটে আসে। তার মানে তুমি যদি কখনো খ ইউনিটের প্রশ্ন সলভ করো, এক দুইটা টপিক ছাড়া, ধরো 12টা 15টা এমসিকিউর ভিতর 12টাই ঘুরে ফিরে সি ইউনিট অথবা এ ইউনিটে আসবে। তাহলে বাংলা অভিধানে কিউ এর অবস্থানটা কোথায় ভাইয়া? কিউ এর অবস্থানটা কোথায়? এই নাদি, আমি তোমাদের কমেন্ট দেখতেছি, শোনো, আমি কমেন্ট দেখতেছি এবং আমরা এগুলো বিবেচনাও করতেছি। আমরা নেক্সট জুম সেশনে তোমাদের এগুলো নিয়ে কথা বলবো। তাহলে এটা হচ্ছে ক এর পরে হবে, তাই না? ক বর্ণের পরে কিউ হবে। বাংলা একাডেমি অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণানুক্রমটি সঠিক? পাঁচের অ্যান্সার করো, পাঁচের। এরা আবার ছুরির রিয়াক্ট দেয়, মারবা নাকি? এগুলো কেমন রিয়াক্ট? কয়ের পর কয়ের পর কয়ের পর। আচ্ছা, এটা হলো এই যে গাং, গা, গাঙ্গো এবং গাওয়া। তাহলে কি হবে ভাইয়া? পাওয়া। এগুলো হচ্ছে বর্ণানুক্রম অনুযায়ী হবে। কিভাবে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি না? এই যে দেখো, এইবার একটু দেখায় দেই। সবগুলোতে গা আছে, ঠিক আছে, তিনটাতে গা আছে। গয়ের পরেই তো প হয়, তাহলে এইটা ঠিক আছে। এবার দেখো, খেলাটা হবে মূলত এই তিনটার মধ্যে। আচ্ছা, এইটা প্রথমেই বাদ, কারণ পাওয়াটা হবে না, কারণ পর তো হচ্ছে গয়ের অনেক পরে প, গয়ের অনেক পরে প না, তাহলে এইটা প্রথমেই বাদ। আচ্ছা, এটাও বাদ, এটাও বাদ, কারণ গ দিয়ে শুরু হওয়াগুলো আগে হবে, দেখছো? এই যে এটা হচ্ছে প দিয়ে শুরু হয়েছে, গ এর আগে চলে আসছে, তার মানে বাদ। এটা গ দিয়ে শুরু হয়েছে, প দিয়ে শুরু হওয়াটা আগে চলে আসছে, তার মানে এটাও বাদ। এর যেহেতু প দিয়ে শুরু হয়েছে, গ এর পরে হবে প, এখানেও সেম। গ দিয়ে শুরু হওয়াগুলো আগে হবে, গ দিয়ে শুরু হওয়াগুলো আগে হবে, শেষে আসবে পটা। এই যে এখানে পটা দিয়ে শুরু হওয়াটা শেষে আসছে, সেজন্য এটাই রাইট আনসার হয়েছে। 6 নাম্বারটাতে আসো। আভিধানিক ভাবে সাজানো শব্দদ্বয়, শব্দত্রয় কোনগুলো, মানে কোন তিনটি শব্দ আভিধানিক ক্রম অনুসারে সাজানো আছে? বলো রে, আভিধানিক ক্রম অনুসারে সাজানো কোনগুলো? বোকারা, অ্যান্সার করো। হ্যাঁ, অ্যান্সার করো। ছয়, ছয়, ছয়। 6 নাম্বারটা হবে নরম নারিকেলের নালা। কিভাবে হলো দেখো, অমেয়, অমেয়, অমৃত, অম্বল। এখানে প্রবলেমটা কোথায়? অমেয়, ঠিক আছে, ওর পরে ম আসছে, কিন্তু এই দেখতে পাচ্ছ প ফ ব ভ ম, এই যে প ফ ব ভ ম, ম এর পরে ব চলে আসছে। আচ্ছা, তাও যদি কোনোভাবে মিলতো, কিন্তু এইখানে তো হতো না, কারণ এই যে র, এটা তো হচ্ছে র এর কারণে আসছে, তাই না? এই যে র এর হচ্ছে রিকার আসছে, তাহলে রিকারটা তো পরে যাবে, পরটা তো আগে আসবে, তার মানে এখানে সিরিয়াল মেনটেন হয় না, এটা বাদ। এরপরে আসো, দেখো চলতি চর্চা চাকুটা। তাহলে যে চলতি চর্চা চাকু, এই যে দেখতে পারছো, এগুলো দুটো চ, এটা চা, ঠিক আছে, মিললো। ও এর পরে আ হয়, তাহলে চ চ চা, চ চ চা মিলতে পারে, আমরা এটাকে গ্রহণ করলাম। বাট তারপরে দেখো,
এখানে আগে চলে আসছে ল, আমাকে পানি দিয়েন। না ওটা ঢিল দিয়েন না, আমি ঢিল ধরতে পারি না, এটা পড়ে যাবে, আমি ঢিল দিতে পারি না, একটুখানি পানি পৌঁছে দিয়েন স্যার, আমার ক্লাস শুরু করছে এখনো পানি নেই। আচ্ছা তাহলে দেখো, চর পরে কি আছে ভাই, এখানে ল আছে। এই যে ল এর পরে তোমার চ কি হবে রে, না কখনো না, কারণ চ ছ জ ঝ ঞ এটা অনেক আগে, ল অনেক পরে, তাহলে ল কোনোভাবে আগে আসতে পারবে না, এটা বাদ। এই দেখো 5, 25, 85। আচ্ছা এখানে এই যে 5, 5 পর সাথে আকার সবগুলো, এইটা আগে আসছে, পা পরে আসছে, প প আগে আসবে, পা পরে আসবে, প আগে আসবে, পা পরে যাবে, কারণ আগে হলো অ, তারপরে হলো আ। আর কথা বুঝছো কিনা? কেন এটা রং হলো, কেন এটা রং হলো? কারণ এই প হবে আগে, পা হবে পরে, বুঝছো? ম হবে আগে, পা হবে পরে। ভাইয়া শেষে একটু ওয়াচ, সি 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 সি, থ্যাংক ইউ স্যার। আসেন না একটু বাংলা পড়ায় যান। ইংরেজি হলে পড়াইতেন, আপনি তো ইংরেজি সাহিত্যে পড়তেছেন। ওটাই তো HUNC আর হয় হুনকি। ও ইডু সাটুম সেলাস। আসো বোকারা, অনেকক্ষণ অনেক কিছু পড়ালাম, এবার আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো নত্যবিধান সত্যবিধান। বাংলা বানান নিয়ে প্রত্যেক বছর এমন কোনো ভার্সিটি নাই যেখানে প্রশ্ন হবে না। সারেন্ডারটা হট কোর্সেরটা এখানে হবে, 26 ব্যাচের বাংলা কোর্সের ক্লাসটা এখানে হবে। এই শোনো, তোমাদের যত জুনিয়ররা আছে, হ্যাঁ 26-27 ব্যাচের যারা বাংলা পড়তে চায়, তাদের কিন্তু আমার পেজে যোগাযোগ করতে বলতে পারো, তাদের জন্য আমাদের কোর্স রয়েছে বাংলা, তারা সেখানে যুক্ত হয়ে যেতে পারে। হ্যাঁ তোমরা তো হচ্ছে এইচএসসি 25-এ আশা করি ভালো, যথেষ্ট স্যাটিসফাইড যদি থেকে থাকো তাহলে সাজেস্ট করতে পারো। আজকে 9:30 থেকে আবার ওদের ক্লাস আছে, আমি এখানে ক্লাসটা নেব। আচ্ছা দেখো, নত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। নত্যবিধান কোথাকার আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। নত্যবিধান কোন তত্ত্বে আলোচনা হবে? ধ্বনিতত্ত্বে আলোচনা হবে। নত্যবিধান তৎসম শব্দে ব্যবহৃত হয়। নত্যবিধান কোথায় ব্যবহৃত হয় ভাইয়া? তৎসম শব্দে ব্যবহৃত হয়, নট অনলি নত্যবিধান, সত্যবিধান সেম। তাহলে নত্যবিধান সত্যবিধান কোনো বিদেশি শব্দ হবে না, কোনো দেশি শব্দ হবে না। তুমি লেখো কিন্টার গার্ডেন, এই গার্ডেনে দন্ত ন দিতে হবে, কখনোই মূর্ধন্য ন দিতে পারবে না। ফটোস্ট্যাট, এই ফটোস্ট্যাটে কখনোই তুমি মূর্ধন্য স দিতে পারবে না, দন্ত স দিতে হবে। তারপরে স্টেশনারি কি দিতে হবে? দন্ত স, কখনোই মূর্ধন্য স দেওয়া যাবে না। কেন ভাইয়া? কারণ এটা বিদেশি শব্দ বোকা, এইটা বিদেশি শব্দ। কর্নেল, আচ্ছা তোমরা কেউ কর্নেল বানানটা পারো কিনা লেখো তো একটু। এইটা কিন্তু ইংরেজিতে স্পেলিং এ ভোকাবুলারি পার্ট থেকে খুব ইম্পর্টেন্ট। কর্নেল, এটা একটু তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি দেখবো কে কে লিখতে পারলা। হ্যাঁ সবাই কমেন্ট বক্সে এটা লিখবা, কর্নেলটা। তাহলে কর্নেলটা কেমন হবে? কলোনেল, এই যে কলোনেল, এইটা হচ্ছে ইংরেজিতে হয় কলোনেল, বাট বাংলায় কি হয়? কর্নেল। এই কর্নেল যদি তুমি লিখতে যাও তাহলে কি করতে হবে? দন্ত ন দিতে হবে। অনেকেই কর্নেল, কর্নিয়া এগুলো লিখতে মূর্ধন্য ন দেয়, এটা ভুল। কি দিতে হবে? দন্ত ন দিতে হবে। আচ্ছা তাহলে আসো ভাইয়া, আমরা কি জানলাম? যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ন অথবা মূর্ধন্য স কোনোটাই ব্যবহৃত হবে না। এবং এই মূর্ধন্য ন এবং মূর্ধন্য স মূলত হচ্ছে তৎসম শব্দে, তৎসম শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর ব্যবহারের যে নিয়ম তাকেই নত্যবিধান এবং সত্যবিধান বলা হয়। তাহলে অতৎসম শব্দে মূর্ধন্য ন হবে না, দন্ত ন হবে। অতৎসম শব্দ বলতে দেশি শব্দ সেম, দেশি বিদেশি সকল প্রকার অতৎসম শব্দে দন্ত ন এবং দন্ত স ব্যবহৃত হবে, কখনোই মূর্ধন্য ন মূর্ধন্য স হবে না। সংস্কৃত শব্দের বানানে নয়ের ব্যবহার
ব্যবহারের নিয়মই হলো নত্যবিধান। নত্যবিধানের নিয়মগুলো একটু দেখো। নাম্বার 1, রি র সি। রি র মূর্ধন্য স, এরপর তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। চারটা কথা নত্যবিধান মনে রাখতে, জাস্ট চারটা কথা মনে রাখবা। নাম্বার 1, রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স, এরপর তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। তাহলে এই লাইনটার ভিতর দুটো কথা আছে। প্রথমত রি হতে হবে, তারপরে র হতে হবে, তারপরে মূর্ধন্য স হতে হবে। এই তিনটার পর তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। অতৎসম হলে কিন্তু ব্যতিক্রম। তাহলে রি র মূর্ধন্য স এর পরে সবসময় মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, তৃণ, বরণ, মরণ, ব্যাকরণ, ভাষণ, বিষ্ণু, সুবর্ণা, ক্ষুণ্ণ, টেন টান, হ্যাঁ ঠেন ঠান ইত্যাদি। ঠেন ঠান। তাহলে কি হয়েছে ভাইয়া? রি র মূর্ধন্য স এগুলোর পরে তাহলে কি হবে? এরপর তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ন হয়। ভাইয়া ক্ষুণ্ণতে, ক্ষুণ্ণতে মূর্ধন্য সটা কোথায়? আর একটা কথা শিখিয়ে দিই, ক্ষিয়র পরে সবসময় মূর্ধন্য ন হবে। ক্ষিয়র পর, আচ্ছা আপনি তো এটা রুলসে পড়ালেন না। আপনি পড়ালেন রি র মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হবে, বাট ক্ষিয়র পরে কেন হবে? কারণ হলো এই ক্ষিয়কে যদি তুমি ভাঙো তাহলে এর ভিতরে তুমি একটা ক এবং একটা মূর্ধন্য স পাবা। এই ক এবং মূর্ধন্য স মিলে কি হয়? ক্ষিয় তৈরি হয়। তার মানে এই ক্ষিয়ের ভিতরে, এই যে ক্ষুণ্ণ, এই ক্ষিয়ের ভিতরে একটা মূর্ধন্য স আছে এবং সেই জন্য আমরা ক্ষিয়র পরে সবসময় মূর্ধন্য ন দেই। বুঝেছো? তাহলে আজকে থেকে মনে রাখবা, রি র মূর্ধন্য স এবং ক্ষিয় এরপরে সবসময় মূর্ধন্য ন হয়। 2 নম্বরে আসো, ট ঠ ড ঢ এর পূর্বে তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। মনে রাখবা, এগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ন ধ্বনি বলা হয়। কেন বলা হয় মূর্ধন্য ধ্বনি? কেন বলা হয় তোমরা দেখেছো না? এই যে আমি তোমাদেরকে বর্গ পড়িয়েছিলাম, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ন। এই যে পাঁচটা, কোন পাঁচটা? ট ঠ ড ঢ মূর্ধন্য ন। এই পাঁচটাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। এই জন্য এই পরিবার সবসময় তার নিজেকে টানে। আমি তোমাদের এই ঘরটা দেখিয়েছিলাম যে এইরকম ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন। তাহলে মজার বিষয়টা হলো, এরা চারজন যদি কখনো এদের কোনো নাসিক্য ধ্বনির প্রয়োজন হয়, এরা অন্য পরিবারের কাউকে গ্রহণ করবে না। এরা নিজেদের গোত্র থেকে, নিজেদের পরিবার থেকে একজন মূর্ধন্য ধ্বনিকেই নিয়ে নেবে। যেমন তুমি বলতে পারো কি, এইখানে দেওয়া আছে দেখো, কণ্ঠ, কুণ্ঠা, বন্টন, বন্টিত, লুণ্ঠন, ঘণ্টা, খণ্ড। তাহলে এরা কি করবে? সবসময় নিজের পরিবারের সদস্যদেরকে নেবে। তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য ন কি করেছে? মূর্ধন্য ন ন কে নিয়েছে। এরপরে আসো, তাহলে দুটো কমপ্লিট। 3 নম্বরে আসো, প্র পরা পরি নির এই চারটি উপসর্গের পর তৎসম শব্দে মূর্ধন্য ন হয়। মনে রাখবা, তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ কতটি? 20টি। কি কি ভাইয়া? প্র পরা অপসম নি, অনু অব নির দূর বি, অধি সু উৎ পরি, প্রতি অতি অভি অপি, উপ আ। এই 20টিকে বলা হয় তৎসম উপসর্গ। তাহলে তৎসম উপসর্গগুলো যেই শব্দগুলোর মাঝে থাকবে সেই শব্দগুলোকে কি শব্দ বলা হবে? তৎসম শব্দ। আর তৎসম শব্দের ভিতরে যদি কখনো কোনো শয়ের প্রয়োজন হয়, কোনো নয়ের প্রয়োজন হয়, তাহলে কি না হবে? অবশ্যই মূর্ধন্য ন নেওয়া হবে অথবা মূর্ধন্য স নেওয়া হবে। এই উপসর্গগুলোর মাঝে বিশেষ চারটা এখানে দেওয়া আছে, প্র পরা পরি নির। প্র পরা পরি নির এই চারটি উপসর্গের পর তৎসম শব্দে সব সময় মূর্ধন্য ন হয়। যেমন প্রণাম, তাহলে প্র এটা একটা তৎসম উপসর্গ, এরপরে ন এসেছে, প্রণাম কি হয়েছে? মূর্ধন্য ন।
পরিণাম কি হয়েছে? মূর্ধন্য ন। নির্ণয় মূর্ধন্য ন। এরপরে পরিণতি মূর্ধন্য ন। প্রণয় মূর্ধন্য ন এসেছে। তাহলে নত্যবিধান নি আজকের পর থেকে এই 4টা রুলস, এখানে আমি মাত্র 3টা রুলস দেখিয়েছি, মনে রাখো এই 3টা রুলস একটু ভালো করে পড়লে এরপরে যদি আমি তোমাদেরকে দেখাই আর একটা আছে, আর দুটো আছে, 5টা রুলস। আমি আগের 3টা একটু ভালো করে দেখাই। নাম্বার 1 ছিল কি? রি র মূর্ধন্য ষ এবং পরবর্তীতে আমরা বলেছিলাম ক্ষিয়। তাহলে রি র মূর্ধন্য ষ ক্ষিয়, এরপরে যদি কখনো কোনো নয়ের প্রয়োজন হয় অবশ্যই মূর্ধন্য ন নিতে হবে। নাম্বার 2, ট বর্গীয় যে ধ্বনিগুলো ট ঠ ড ঢ ট ঠ ড ঢ এরপরে সবসময় মূর্ধন্য ন হবে। 3 নম্বরে আসো ভাইয়া, প্র পরা পরি নির এগুলোর পরে সবসময় মূর্ধন্য ন হবে। এরপরে আসো 4 নম্বর রুলসটা, প্র পরা অপর পূর্ব। প্র পরা অপর পূর্ব এগুলোর পরে যদি অন্য থাকে, অন্য থাকলে কি হবে? প্র পরা অপর, প্র পরা পূর্ব, প্র পরা অপর পূর্ব, প্র পরা অপর পূর্ব। এরপরে অন্য থাকলে কি হবে? অন্য শব্দের দন্ত ন গুলো মূর্ধন্য ন হয়ে যাবে। তাহলে কি হবে? যেমন প্রাণ্য, অপরাহ্ন, পরাহ্ন, পূর্বাহ্ন, পূর্বাহ্ন এগুলো কি হয়ে যাবে ভাইয়া? মূর্ধন্য ন হয়ে যাবে। যখন মূর্ধন্য ন হয়ে যাবে তখন সেটা হয়ের নিচে চলে আসবে। তাহলে প্র পরা পূর্ব অপর, প্র প্র পরা অপর পূর্ব, প্র পরা অপর পূর্ব, প্র পরা অপর পূর্ব। এরপরে যদি কখনো অন্য থাকে তাহলে কি হবে? মূর্ধন্য না হবে, পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন। আচ্ছা, এরপরে আসো ভাইয়া শেষ নাম্বারটা, সেটা হলো রি র মূর্ধন্য ষ এর পরে, এটা একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, রি র মূর্ধন্য ষ এর পরে যদি সরাসরি ন আসলে তো মূর্ধন্য না হয়, এটা আমরা জানি। বাট এইটা কি নিয়ম? এটা হলো রি র মূর্ধন্য ষ এর পরে তোমার কি চলে আসলো? স্বরধ্বনি আসছে, অথবা ক বর্গীয় ধ্বনি আসছে, অথবা প বর্গীয় ধ্বনি আসছে, অথবা আহ জব হংস, জব ও আচ্ছা জব না, ঠিক এরা হচ্ছে হবয় অংশ, হবয় অংশ, হবয় অংশ অর্থাৎ হ ব অন্তুস্থ মূর্ধন্য ষ এবং অনুস্বার। তাহলে হ ব অন্তুস্থ মূর্ধন্য ষ অনুস্বার, এগুলোর কোনো একটা থাকে, তাহলে তৎসম শব্দের দন্ত ন গুলো মূর্ধন্য ন হয়ে যায়। কথাগুলো বোঝার চেষ্টা করো। রি র মূর্ধন্য ষ এগুলোর পরে সরাসরি ন আসলে তো মূর্ধন্য ন হয়, এটা আমরা জানি তৎসম শব্দে। কিন্তু রি র মূর্ধন্য ষ এর পরে কি এসেছে? স্বরধ্বনি এসেছে, অথবা ক বর্গীয় বর্ণ এসেছে, অথবা প বর্গীয় বর্ণ এসেছে, অথবা হ ব অন্তস্থ মূর্ধন্য ষ অনুস্বার এগুলোর কোন একটা আসছে, তাহলে মূর্ধন্য ষ হবে। যেমন কৃপণ। আচ্ছা, আমরা নর্মালি জানি যে রির পরে বা রি কারের পরে ন আসলে মূর্ধন্য হয়, যেমন ঋণ বা তৃণ। কিন্তু কৃপণ এখানে তো মধ্যে একটা প চলে আসছে, তারপরেও কেন মূর্ধন্য না হলো? সেই জন্য এখানে বলা হয়েছে যে রি র মূর্ধন্য ষ এর পরে যদি কি হয় স্বরধ্বনি ক বর্গ অথবা প বর্গ, দেখো তো এটা কিন্তু প বর্গ ধ্বনির ভিতর আসছে প, তাহলে কৃপণ। একইভাবে হরিণ, হরিণে কেন মূর্ধন্য না হয়? কারণ হ র তারপর একটা স্বরধ্বনি আসছে রস্বইকার, রস্বইকারটা একটা স্বরধ্বনি, তাহলে হরি শেষে দন্ত ন, তাহলে হরিণ, হো ঋণ। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া অর্পণ, অ র প তারপরে ন, পটা কিন্তু এই যে প বর্গীয় ধ্বনি, তাই না? র রি র মূর্ধন্য ষ এর পরে প বর্গীয় আসছে, পর পণ তারপরে ন আসছে, সেই জন্য এটা মূর্ধন্য ন হয়েছে। তাহলে এগুলোই ছিল তোমার নিয়ম অনুযায়ী মূর্ধন্য নয়ের 5টি নিয়ম। এরপরে আসো স্বভাবতই, মানে কোনো নিয়ম ছাড়া হয়, যেমন চাণক্য মাণিক্য গৌণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানগুণ পুণ্যবেণী ফণি অনু, ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণকোণ ভানপনসান চিক্কন নিক্কন তুন কফনি মানিক গুণ গণনা পিনাক পুণ্যবান। তাহলে দেখো পণ্যবান, এই যে স্বভাবতই মূর্ধন্য ন, এগুলো তোমার মুখস্থ করে ফেলতে হবে। চাণক্য মাণিক্য গৌণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানগুণ পুণ্যবেণী ফণি অনু
বিপণী গণিকা। আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণ কোন ভানপন শান চিক্কন নিকন্তন কফনে বনি গণ গণনা পিনাক পুণ্যবান। তাহলে দেখো, এই যে তোমার স্বভাবতই মূর্ধন্য ন এর ব্যবহার, এগুলো কিন্তু এখানে চলে আসছে, তাই না? স্বভাবতই মূর্ধন্য ন এর ব্যবহারগুলো, তাহলে এগুলো কোনো নিয়ম মানবে না। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, জাস্ট কবিতাটা মুখস্থ করে ফেলবা, খুব সহজ। আমি কয়েকদিন পরে মুখস্থ করে ফেলছিলাম। দেখো, মনোযোগ দিয়ে ক্লাস করো। অবশ্যই মুখস্থ করতে হবে। কি মধুর কবিতা, হৃদয় ছুঁয়ে যায় এই কবিতা পড়লে। আমার অনেক ভালো লাগে এই কবিতা, আমি মাঝে মাঝে পড়ি একা একা। চাণক্য মাণিক্য গণ, মানে অর্থ বুঝি না বুঝি, একটা ভাইব কাজ করে নিজের ভিতরে। আসো, আসো, আসো রে, এটা পড়ে ফেলো। এর পরে আসো আমরা মূর্ধন্য ষয়। আচ্ছা, দন্ত নয়ের কিছু ব্যবহার আছে, আমরা দন্ত নয়ের ব্যবহারগুলো দেখে সত্যবিধানে যাব। দন্ত নয়ের কিছু ব্যবহার আছে, আস্তে কথা বলেন, তা না হলে আপনার সমস্যা হবে। রিয়াজুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, হো হো, হা হা, হয়েছে রে দুষ্টরা, বলো দেখি। ভাইয়া পড়তে ভাল লাগে না, কি করব? বিয়ে করো, তারপরে উম, ভালো মা হয়ে যাও। এটা জীবনে অনেক বড় দরকার। এই পৃথিবীতে আগামীর যে বিশ্ব আসতেছে সেখানে আমরা ভালো মা, ভালো বাবা এগুলো খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা অচিরেই জাপানের মতো হয়ে যাবে। হুম, আম, জাপান, কোরিয়া, এই দেশগুলোতে দেখবা তোমার মানুষ এখন বিয়ের প্রতি অনেক বেশি অনুৎসাহী। কারণ তারা মনে করে যে বিয়ে করলে তাদের কাজের অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য তারা বিয়ে করতে চায় না। বাট পৃথিবীটা টিকে থাকার জন্য, মানব সভ্যতা টিকে থাকার জন্য আহ, পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা হিসেবে পাঠানো হয়েছে। এটা যদি তুমি ধরে রাখতে চাও, এটার জন্য তোমার নিজের বংশ টিকে রাখার জন্য তোমার বিয়ে করতে হবে। হ্যাঁ, এটা অনেক জরুরি। তোমরা অনেকে হাসতে পারো, মজা করতে পারো। আমি অনেক সময় অনেক মজা করি, বলি না ডেটে করবা, এগুলো সব এমনি বলি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভাগ্যে রেখেছে আমরা তো কেউই জানি না, তাই না? যখন উপযুক্ত হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, আল্লাহর প্রতি ভরসা রেখে তুমি তোমার নিজেকে প্রস্তুত করতে থাকো। আর ক্লাস করতে ইচ্ছা করবে না কেন? আমাকে বলো দেখি, ক্লাস করতে কেন ইচ্ছা করবে না? তোমার কি তোমার আব্বু আম্মুর কথা মনে হয় না? তাদের পৃথিবী তুমি। তোমার আব্বুর মাথার ঘাম পায়ে ফেলা, রক্তকে পানি করে ফেলা, এই সকল পরিশ্রম তোমাকে কেন্দ্র করে। তোমার পড়তে ইচ্ছা করে না? তোমার বয়সী ছেলেরা আজকে মাঠে কাজ করতেছে, এইখানে ক্লাস করতেছে। আমার অনেক স্টুডেন্ট আছে। আমার গতকাল একজন আমার বাংলা বিজয় কোর্সে ভর্তি হলো, আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে কোর্সে ভর্তি হলো। ও বলতেছে ভাইয়া, হয়তো তুমি এখন ক্লাসও করতেছো, আমি জানি না তুমি ক্লাসে আছো না। বলতেছে ভাইয়া, আমি তো, আমার ফ্যামিলিতে আব্বু আম্মু অসুস্থ, আমি সারাদিন একটা দোকানে কাজ করি, তারপরে সেখান থেকে আমি যে টাকাটা পাই সেটাতে আমার ফ্যামিলিকে চালাচ্ছি। তো সেই জায়গাতে ওকে পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, ওকে আমি ডিসকাউন্টে একদমই নামমাত্র একটা মূল্য নেই, বাট একদম ফ্রি দেইনি, কারণ ফ্রি দিলে ও পড়বে না, ওর ডেডিকেশন থাকবে না। আমি নামমাত্র একটা মূল্য দিয়ে ওকে কোর্সে ভর্তি করিয়ে নিয়েছিলাম। তো এই যে স্টুডেন্ট, তোমার বয়সের স্টুডেন্টরা কি পরিমাণে কাজ করতেছে, তুমি কি করতেছো? তোমার বয়সে থাকতে তোমার আব্বু আম্মু তারা কি পরিমাণে ডেডিকেশন দিয়ে পড়েছে, কি পরিমাণে কাজ করেছে, বা এখন কি করতেছে? তাদের পুরো পৃথিবী তুমি। তোমার মাঝে মাঝে মনে হয় না ভাই আমি সুসাইড করব? তোমার মনে হয় তো? তুমি পারো না হয়তো বিভিন্ন কারণে। তাদের প্রচুর মনে হয়, তোমার চেয়ে বেশি মনে হয়। তাদের মনে হয় জীবন শেষ করে দেব, বাট তারা কখনো মারা যায় না। আমাদের আব্বু আম্মুরা বেঁচে আছে আমাকে কেন্দ্র করে, তোমাকে কেন্দ্র করে। তাদের অক্সিজেন তুমি। তুমি জিতে গেলে জিতে যায় সে। তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা সাকসেস তার কাছে 10 গুণ হয়ে ধরা দেয়। তুমি যদি কখনো 10 টাকারও কিছু করো, তার কাছে সেটা 100 টাকার সাকসেস হয়ে ধরা দেয়। সেই জায়গা থেকে
যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে সকাল সন্ধ্যা অফিস করছে, বাইরে কাজ করছে, রোদ্রে পুড়ছে, ঘামতেছে, তোমার পড়তে ইচ্ছা করে না। জাস্ট একটু নিজের দিকে তাকাবা। আফটার 15 years লেটার, 20 years লেটার, তুমি এই পর্যায়টাতে যাবা, তোমার আব্বুর পর্যায়ে। তখন তোমার সন্তানদেরকে নিয়ে তোমাকে কি পরিমাণে স্বপ্ন থাকবে। তুমি তোমার আব্বু আম্মুর অক্সিজেন হয়ে আছো। অবশ্যই পড়তে হবে ভাইয়া। তুমি তোমার পুরো ফিউচার চেঞ্জ করে দিবা। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে নাকি কিচ্ছু হয় না, বাট পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার সাকসেসটা অনেক সহজ হয়ে যায়। অনেকগুলো গেট ওয়ে খুলে যায় তোমার সামনে। তোমার আব্বু আম্মুকে সাকসেস করা, তোমার আব্বু আম্মুকে সুন্দর একটি সফলতা এনে দেওয়া তোমার অনেক বড় একটা দায়িত্ব, এবং সেটা তোমাকে করতেই হবে। জাস্ট লেগে থাকো, সবকিছু তোমাকে দ্বারা সাকসেস। আসো, দন্ত নয়ের ব্যবহার। হ্যাঁ, আমরা নত্যবিধানে নর্মালি মূর্ধন্য নয়ের ব্যবহার করি, বাট আমি একটু দন্ত নয়ের ব্যবহারটাও দেখিয়ে দেব। দেখো, বিদেশি শব্দে সর্বদাই দন্তন্য হয়, যেমন ফার্নিচার, কর্নাল, কর্নেল, মডার্ন, ইস্টার্ন, গ্রিন, কুরআন, হর্ন ইত্যাদি। এই যে হর্ন, আমরা হর্ন দেই না রাস্তায়, হর্নটা কি হবে? হর্নটা হলো দন্তন্য হবে। কুরআন, এটি একটি আরবি শব্দ, এখানে কখনোই মূর্ধন্য ন হবে না, দন্তন্য হবে। তোমার কর্নেল, এটা ইংরেজি শব্দ, দন্তন্য হবে। বিদেশি শব্দে সবসময় দন্তন্য হবে। এরপর আসো, ত বর্গযুক্ত শব্দে সবসময় দন্তন্য হবে। আমি কিন্তু আগের বার পড়িয়েছিলাম নত্যবিধানে মূর্ধন্য নয়ের সময়, যে ট বর্গীয় সবগুলো, ট ঠ ড ঢ মূর্ধন্য ন সবগুলো হবে কি, ট বর্গীয় শব্দগুলোতে সবসময় মূর্ধন্য হয়। সেম ভাবে ত বর্গীয় যেহেতু দন্তধ্বনি, ত থ দ ধ দন্তন্য, এগুলো সব ক্ষেত্রে কি হবে? দন্তন্য ব্যবহৃত হবে। যেমন গ্রন্থ, ক্রন্দন, ত থ দ ধ ন, তাই না? দর সাথে ন হয়েছে। এই যেটা থ, ত থ, থ এর সাথে দন্তন্য হয়েছে। বিন্দু, দ, ত থ দ ধ ন, দ এর সাথে ন হয়েছে। এরপরে আসো, 3 নম্বর রুলসটা হচ্ছে, সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ হয়ে যদি এক পদ হয়ে যায়, তাহলে এই রি র স এর পরেও দন্তন্য হবে। সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দগুলো যদি এক পদে হয়ে যায়, যেমন দুর্নাম, দুর্নিবার, এগুলো র এর পরে আসছে। অগ্রনায়ক, ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, পরনিন্দা, এগুলো সবগুলোতে ভাইয়া দন্তন্য হয়েছে, কারণ সমাসবদ্ধ শব্দ। এখানে প্রচলিত কিছু ভুল দেওয়া আছে, এগুলো সঠিক বানান দেওয়া আছে, তোমরা এটা ভালো করে মুখস্থ করে ফেলবা। মুখস্থরা দেখে ফেলবা যে নির্নিমেষ এখানে দন্তন্য হবে, অগ্রনায়ক, অপরাহ্ন, তারপরে মানে এখানে কিছু সঠিক বানান এবং কিছু ভুল বানান। এখানে মূর্ধন্য নয়ের ব্যবহারও দেওয়া আছে, দন্তন্য নয়ের ব্যবহারও দেওয়া আছে। মানে নর্মালি আমাদের স্টুডেন্টরা এইগুলো একটু বেশি ভুল করে ফেলে। এগুলো এখানে দেওয়া আছে, এগুলো সবাই লিখে ফেলবা, স্ক্রিনশট নিয়ে নিবা। আমি নেক্সট পার্টটিতে যাব, তোমরা রেডি কিনা বলো। ইনশাল্লাহ বাবা আমার মুখ অবশ্যই উজ্জ্বল করবে তুমি। হুম, এই দেখছো, একজন বলছে যে ভাইয়া পড়াশোনা মাথায় ঢুকে না, কি করব। প্রিয়া বলছে পড়াশোনা মাথায় ঢুকে না, কি করব। নীতি তাফরিন বলছে মাথা ফুটো করো। তাহলে মাথা ফুটো করলে ভিতরে পড়া ঢুকবে? আচ্ছা, প্রিয়া বলছে আবার ট্রাই করব। আর এক দুষ্ট এসে বলছে মাথার মাঝে বাড়ি মারো, এটা বলছে আয়শা। প্রিয়া বলছে আচ্ছা, এটাও করব। কি রে বাপ, তোমরা এখানে কমেন্ট বক্স বানায় ফেলছো। কিচ্ছু করতে হবে না, মাথাটা ঠান্ডা রাখবা। পড়ার শুরুতে একটা কথা মনে রাখবা, যে যে কোনো পড়া শুরু করার ক্ষেত্রে তোমার মাথাটা ক্লিন আছে কিনা, এটা একসেপ্ট করতে পারবে কিনা। তুমি যদি তোমার ফোনের স্টোরেজ ক্লিন না করো, সেখানে নতুন কোনো ফাইল তুমি ইম্পোর্ট দিতে পারবে না, সেটা এটা নেবে না। স্টোরেজ ইজ ফুল। কম্পিউটারের সেম, তোমার মাথাও সেম। তোমার মাথাটাকে ক্লিন করতে হবে। যত আজে বাজে চিন্তা আছে সবকিছু মাথা থেকে বের করে ফেলতে হবে। বের করে ফেলে তোমার মাথাটাকে একদম পবিত্র করে, যে কোনো সময় পড়তে বসার আগে শুরুতে একটুখানি দরুদ শরীফ পড়ে নিবা। তুমি যদি মুসলিম হও অথবা যেই ধর্মেরই হও, তুমি কিছুক্ষণ একটু চুপ করে থেকে একটু ধ্যান করবা। স্রষ্টাকে একটু স্মরণ করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু স্মরণ করবা। অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট একটু ধ্যান করে চুপ করে ভেবে তারপরে পড়া শুরু করবা। ঠাস করে পড়াশোনা শুরু করলা, কিছুক্ষণ ভাল লাগতেছে না, মুড সুইং হয়েছে, 10 মিনিট ফ্রেন্ডের সাথে গালিগালাজ করছো, রাগারাগি করছো, এবার এসে পড়তে বসছো, কিচ্ছু ঢুকবে না বাবা। মাথা লক হয়ে যাবে। এই লক খুলতে হলে যে কোনো সময় পড়ার শুরুতে একটুখানি দরুদ শরীফ বা একটুখানি কিছু পড়ে মাথাকে ফ্রেশ করে তারপরে পড়তে বসবা। চমৎকার পড়া হবে। চলো আমরা নেক্সট পার্ট দিতে চাই।
সত্যবিধান। আজকের ক্লাসের শেষ পার্ট এটাই, সত্যবিধান দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। সেটা হলো, দেখো সত্যবিধানের জন্য আমরা কয়টা রুলস পড়বো, এরপরে আমরা শেষ করে দেব। খুব অল্প কয়েকটা রুলস পড়বো। সত্যবিধানটা হয় কিভাবে? সত্যবিধানটা ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আজকে আমরা পড়েছি কোন তত্ত্বে কোনটা আলোচিত হয়, তাই না? সত্যবিধানটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সত্যবিধান তৎসম শব্দে ব্যবহৃত হয়। সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ষ-এর সঠিক ব্যবহারের নিয়মই হলো সত্যবিধান। তাহলে সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ষ-এর ব্যবহারের সঠিক নিয়মই হলো সত্যবিধান। সত্যবিধানের কিছু নিয়মাবলী দেওয়া আছে। ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর তৎসম শব্দে মূর্ধন্য ষ হয়। ই কারান্ত উ কারান্ত, যেমন আমি বললাম তোমাকে কি হবে ভাইয়া, এগুলো ক্ষেত্রে মূর্ধন্য ষ হয়। আচ্ছা, এইখানে সঠিক বানানগুলো দেওয়া আছে, দেখো নিঃসঙ্গ, নিষাদি, এই যে নি, ই, ই এর পরে মূর্ধন্য ষ এসেছে। নিষিদ্ধ, ইর পরে মূর্ধন্য ষ এসেছে, দেখেছো? পরিশোধীয়, পরিশোধ, ইর পরে মূর্ধন্য ষ এসেছে। আচ্ছা, তাহলে এগুলো তোমরা খুব সুন্দর করে এগুলো দেখে নিবা। নেক্সটে আসো 2 নাম্বার নিয়মে। রি র এর পরে তৎসম শব্দে মূর্ধন্য ষ হয়। রি র এর পরে তৎসম শব্দে মূর্ধন্য ষ হয়। যেমন দেখো কৃষি, ঋষি, যেমনটা আমরা পড়েছিলাম রি র এর পরে মূর্ধন্য ন হয়, ছিল কি ঋণ, ওইখানে হয়েছে ঋষি। এই ক্লাসটি ঠিক 9টায় শেষ হবে। তারপরে 9টা 30 থেকে আবার বাংলা এইচএসসির ক্লাস শুরু হবে। ঠিক আছে, দেখেন তাহলে ঋষি, বুঝেছেন? দুষ্ট আচ্ছা, না না আমি দুষ্ট না, আপনি আপনি দুষ্ট, আমি ভালো মানুষ, আমি টিচার। দেখেন রি র এর পরে এইটা দুষ্ট, ঠাস করে চলে যায়, কথাই শোনো না। রি এর পরে দেখো ঋষি, কৃষি, কৃষক, কৃষাণ, তৃষ্ণা, কৃষ্ণ ইত্যাদি। ইদানিং না একটা মজার ব্যাপার, বুঝছো? এই কৃষক দেখে মনে হলো মাঝে মাঝে আহ পাকিস্তানি বা কোনো দেশের একটা শুট, কোনো একটা ছবি, হ্যাঁ, দেখে অনেকে শেয়ার করে যে বিগ আস, মানে তুমি হবা কৃষক, আমি হব কৃষানি, তারপরে আমরা দুজন একসাথে খেতে কাজ করব। মানে এরকম কিছু ইমেজ মাঝে মাঝে পাওয়া যায় ফেসবুকে, সবাই আস লিখে শেয়ার করে। কিন্তু ওরে ধরে একটু 5 দিন খেতে পাঠাও, দেখো ওই মেয়েটা আর কাজ করতে চাইবে না। তাহলে এগুলোতে কি হয়, রি র, রি র এর পরে সবসময় মূর্ধন্য ষ হবে। কোথায়? তৎসম শব্দে। 3 নাম্বারটা, আচ্ছা র এর পরে আছে যে বর্ষা, বর্ষণ, ঘর্ষণ, কর্ষণ। কর্ষণ মানে কিন্তু লাঙল চাষ করা, তাই না? কর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ, উৎকর্ষ, পর্ষণ, ধর্ষণ ইত্যাদি। এরপর আসো ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি হলে ক এর পরে ক এবং র বর্ণের পর প্রত্যয়ের সবসময় মূর্ধন্য ষ হয়। তাহলে ও আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি হলে, ও আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি হতে হবে, এবং ক এবং র বর্ণের পর প্রত্যয়ের দন্ত স সবসময় মূর্ধন্য ষ হয়ে যাবে। যেমন মুমূর্ষু, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বানানোর জন্য কি পরিমাণে ইম্পর্টেন্ট বুঝাইতে পারবো না রে, এটা সবাই লিখে রাখবা। মুমূর্ষু প্রচুর আসে, এইচএসসি তেও প্রচুর আসে, অ্যাডমিশনে প্রচুর আসে। চিকিৎসা, চক্ষুষ্মান, তাহলে এগুলো কি হয়েছে ভাইয়া? ও আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি হলে ক এবং র বর্ণের পর কি হয়? ক এবং র বর্ণের পরে মূর্ধন্য ষ হয়। যেমন চক্ষুষ্মান, তারপরে চিকিৎসা, মুমূর্ষ। আসো তৎসম শব্দে ট বর্গের পরে মূর্ধন্য ষ হয়। আগেই পড়িয়েছিলাম তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনিগুলোর পরে কি হবে? মূর্ধন্য ষ অথবা মূর্ধন্য ন হবে। তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য ষ অথবা মূর্ধন্য ন হবে। যেমন কষ্ট, নষ্ট, স্পষ্ট, ওষ্ঠ, বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, নিষ্ঠা, পৃষ্ঠা ইত্যাদি। এরপরে আসো ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি হলে, যেমন রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও ইত্যাদি থাকলে তৎসম শব্দে মূর্ধন্য ষ হবে। যেমন পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার, বহিষ্কৃত, দুষ্কর, চতুষ্পদ, বিষাদ, নিষেধ, নিষ্কলুষ, নিষ্কাম ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হবে ভাইয়া? ও আ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকলে এরপরে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ষ হবে। এরপরে আসো নি, দু, বহি, আবি, চতু, প্রাদু
এই শব্দগুলোর পরে যদি ক খ প ফ ক খ প ফ থাকে তাহলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হবে। যেমন আবি যোগ কার কি হয়ে গেছে আবিষ্কার, দু যোগ কর কি হয়ে গেছে দুষ্কর, নি যোগ পাপ নিষ্পাপ, বহি যোগ কার বহিষ্কার। এটা হলো রুলস নাম্বার 5 ছিল। রেজাল্টের টেনশনে আমার তো ঘুম হয় না। অ্যাম্বিশন পথিনী বলেছো, অ্যাম্বিশন বলেছে ভাইয়া রেজাল্টের টেনশনে ঘুমাতে পারি না। কেন রেজাল্টের টেনশনে তুমি কেন ঘুমাইতে পারবা না? তোমার রেজাল্ট কবে হবে তুমি জানো না, তোমার রেজাল্ট আর তোমার হাতে নেই। তুমি সেই জিনিসের জন্য ঘুমাতে পারবা না যেই জিনিস তোমার হাতে আছে। তোমার কাজ তোমাকে ঘুমাতে দিবে না, তুমি কাজের টেনশনে না ঘুমিয়ে ওই কাজটা কমপ্লিট করবা। কিন্তু যেই কাজ অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে যদি তুমি টেনশন করো তাহলে তোমার পরবর্তীর কাজগুলো আর সুন্দর হবে না। বুঝেছো? রেজাল্ট নিয়ে টেনশন করা যাবে না, রেজাল্ট তোমার হাতে নেই। যেই পরীক্ষা হয়ে গেছে 1.5 মাস আগে, এই পরীক্ষা নিয়ে যদি টেনশন করো তাহলে এটা হলো শয়তানের ওয়াসওয়াসা, তোমার আগামীর দিনগুলো খারাপ করার জন্য তোমার অতীতকে নিয়ে তোমাকে ফেলে রাখছে। আমি তো আমার জীবনে একদিনও পাস্টকে স্বীকার করি না। আমার লাইফে একটা দিনও পাস্ট নেই, আমার লাইফে অনলি প্রেজেন্ট এক্সিস্ট করে, অনলি প্রেজেন্ট। আমার লাইফে কোনো গতকাল ছিল না, আমার লাইফে শুধুই আজকে আছে। আমার আজকে আমার আগামীকাল, আগামীকালের জন্য কোনো কিছু রাখা যাবে না। তোমার লাইফে কোনো আগামীকাল নেই, কোনো গতকাল নেই। গতকাল নেই কিরকম, মানে গতকালের কোনো খারাপ বিষয় নিয়ে পড়ে থাকা যাবে না এবং আগামীকাল নিয়ে পড়ে থাকা যাবে না যে ওকে এইটা আমি আগামীকাল শুরু করব, আগামীকাল থেকে খুব সিরিয়াস হবো। নো, সাকসেস হতে হলে সবকিছু আজকে করতে হবে। তুমি বলবা যে আগামী 30 দিনে এটা কমপ্লিট করব, নো, বলবা আজকে থেকে আগামী 31 দিনে এটা কমপ্লিট করব, মানে আজকেই শুরু করে রাখবা যে কোনো বিষয়। অ্যাম্বিশন আশা করি তুমি বুঝেছো। ঠিক আছে, চলো আমরা নেক্সট পার্টে যাই। এইটা কমপ্লিট হয়েছে কিনা বলো। সবাই বলো সুবহানাল্লাহ। এই না 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 ভাইয়া, আমি বাংলা লিখিতর জন্য সারাংশ সারমর্ম পড়তেছি, বাংলা অনুবাদ পড়তেছি, আর কি কি পড়তে হবে, যা কিছু পড়তে হবে আমি তোমাকে একটা লিখিত ক্লাসে দেখায় দিয়েছি। তুমি যাবা ইডুকাটুমের ওয়েবসাইটে, ইডুকাটুমের ওয়েবসাইটে তোমরা যারা যারা আমার বাংলা বিজয় কোর্স কিনেছো তোমাদের জন্য কিন্তু এটা রয়েছে। আর তোমরা যারা যারা ইডুকাটুম থেকে মিশন অ্যাডমিশন কিনেছো সবার জন্য এই কোর্সটি ওয়েবসাইটে এনরোলমেন্ট রয়েছে। তুমি ওয়েবসাইটে যাবা, যাওয়ার পরে ওয়েবসাইটে ঢোকার পরে তোমার জন্য কিন্তু আজ পর্যন্ত হওয়া সবগুলো ক্লাস ওয়েবসাইটে সুন্দর করে সাজানো আছে। সেখান থেকে তুমি তোমার নিজের মতো করে একটা চ্যাপ্টারে প্রবেশ করবা। তুমি যাবা লিখিততে, লিখিততে যাওয়ার পরে তুমি যখন সেখানে ক্লিক করবা, লিখিতের উপরে হয়ে যাওয়া আজ পর্যন্ত স্পেশাল ক্লাসগুলো সেখানে আছে। ক্লাস 1 এর ভিতরে যখন তুমি ক্লিক করবা দেখবা ঢাবিতে কোন কোন জায়গা থেকে রিটেন কোশ্চেন হয় প্রত্যেকটা সেখানে ক্লাসের ভিতরে বলা আছে। আর কোনো সমস্যা আছে কিনা? নেই। তাহলে চলো আমরা নেক্সট পার্টে যাই। ওই চলো 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 চলো, একটু দুষ্টামি করতে হয় মাঝে মাঝে রে, তাছাড়া শরীরে একটা ভাব আসে না, বুঝছো? দেখো, আসো নেক্সট পার্টে যাই। 7 নাম্বারটা, সম্মান সূচক শব্দের শেষে যদি একার থাকে তাহলে মূর্ধন্য স হবে। যেমন কি বলো, বলে প্রিয় বরেশু, তারপর কি বলা হয় সুজনেশু, এটা হচ্ছে সম্মান করে বলা হয়। তারপর প্রিয় বরেশু, শ্রী চরণেশু, এগুলো কি হবে মূর্ধন্য স হবে। স্বভাবতই মূর্ধন্য স যে শব্দগুলোতে হয়, স্বর ঋতু রস কোষ আষাঢ় ভাষণ ভাষা উষা পোষ কলুষ পাষাণ মানুষ ঔষধ। আরো যদি আসো, ষড়যন্ত্র ভূষণ দেশ ঈষৎ প্রত্যুষ ভীষণ ভাষ্য উষর আভাস অভিলাষ ষোড়শ পুষ্প পুরুষ বাষ্পর প্রদোষে বিশেষ বিশেষণ দোষ মুশরিক দূষণ এবং শতচক্র, এই সবগুলোর শেষে তোমাকে মূর্ধন্য স ব্যবহার করতে হবে ভিতরে। বুঝেছো? এই শব্দগুলো যদি আসে
কোনো রুলসের দরকার নেই, কোনো নিয়মের দরকার নেই, তুমি জাস্ট দেখে যাবা, এগুলো মুখস্থ করে যাবা। পরীক্ষার হলে যদি আসে কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেখানে কোনো রুলসের দরকার নেই, কোনো নিয়মের দরকার নেই, কোনো মুখস্থের বিষয় নেই, তুমি জাস্ট এই শব্দগুলো পারলে এই শব্দগুলোতে কোনো প্রকারের নিয়ম ছাড়া স্বভাবতই মূর্ধন্য স হয়ে যাবে। বুঝেছো? চলো, অনেকক্ষণ ওয়াজ হয়ে গেছে, তোমরা সবকিছু বুঝেছো, আমরা নেক্সট পার্টে যাব। সম্মান সূচক শব্দের শেষে মূর্ধন্য স হয়, এটা একটা নিয়ম ছিল, বাট এইটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এটা কে বলছে? জয়নব রহমান বলছে, ভাইয়া এত বড় বলছে কেন? অ্যাম্বিশনের নাকি ওয়েবসাইটের প্রবলেম এখনো সলভ হয়নি। কেন রে বাপ? সলভ করে দিতে হবে, দেবনি করে। আসো, স এর ব্যবহার, দন্ত স এর ব্যবহারটা দেখো। হ্যাঁ, সাত প্রত্যয়যুক্ত শব্দে সর্বদা দন্ত স হয়, যেমন অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ। আচ্ছা, বিদেশি শব্দে সর্বদা দন্ত স হয়, যেমন পোস্টার, মাস্টার, পোস্ট, স্টুডিও, ফটোস্ট্যাট, স্টার, ইনস্টিটিউট, স্টোর, স্টেশন, স্টার, স্টাইল ইত্যাদি। খাঁটি বাংলা শব্দ এবং ক্রিয়াপদে কখনোই মূর্ধন্য স হবে না, যেমন করিস, বলিস, যাস। স্পৃহ এবং স্পন্ধ এই দুটোতে দন্ত স কখনোই মূর্ধন্য স হয় না, যেমন নিস্পৃহ, নিস্পন্দ। ফুট এবং স্ফোর এর সাথে কখনোই দন্ত স কখনোই মূর্ধন্য স হবে না, যেমন বিস্ফোরণ, পরিস্ফুট। আসো, প্রচলিত কিন্তু বানান আচ্ছা কিন্তু ভুল, যেমন পাষাণটা হবে কি এইরকম, পরিষ্কারটাও এইরকম, মুমূর্ষু, পরিসেবিকা, আমরা কিন্তু অনেক সময় এটা লিখি, তাই না? সেবি, দেখো এটা একটু বোঝার চেষ্টা করো, সেবিটা কিন্তু এভাবে লিখতে পারো তুমি, দন্ত শয়কারে দিয়ে লিখতে পারো, কিন্তু যখন সেবিকা, পরিসেবিকা, তখন কি দিতে হবে? মূর্ধন্য স দিতে হবে। এবং অভিষিক্ততে মূর্ধন্য স হবে, বা পোশাকে তালব্য স হবে, পুরস্কারে দন্ত স হবে, আহ তারপর অভিষেকে মূর্ধন্য স হবে, দুর্বিষহ মূর্ধন্য স, স্পষ্ট মূর্ধন্য স। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা আজকের এবার কোশ্চেন সলভিং এ যাব। তোমরা ক্লিয়ার কিনা বোকারা একটু বলো, লাগিয়ে দিই, ক্লিয়ার কিনা বলো তোমরা। এবার আমি এমসিকিউ গুলো সলভ করবো রে, বলো 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 বলো। ভাইয়া একটা কথা ছিল, বলো কথাটা বলো, কি কথা ছিল? হুম, কি কথা? আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি এখন দেখি নাই। কথাটা ছিল ভাই, আমি এইচএসসি টাইমে বাংলা গাইড কিনেছিলাম, ওইখান থেকে এমসিকিউ পড়বো নাকি লাগবে না? ওইখান থেকে এমসিকিউ দেখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এইচএসসি আর অ্যাডমিশনের সেম পড়া, জাস্ট একটু অ্যাডভান্স টাইপের পড়তে হয়, বাট টপিক গুলো সেম। আসো গো, নিত্য মূর্ধন্য ন বাচক শব্দ কোথায় হয়? আচ্ছা, আমি বলেছিলাম মাঝে মাঝে এক দুইটা ক্লাস একটু ফ্রিতে দেবো। হ্যাঁ, তো তোমাদের তো হচ্ছে প্রায় বেশ কয়েকটা ক্লাসই হলো, আমার সবার পক্ষে তো আর কোর্স কেনা পসিবল হয় না, তো আমি মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট টপিকের ক্লাস একটু ফ্রিতে দিয়ে দেবো। তো আজকের ক্লাসটাও একটু ইউটিউবে দিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা নেই তো না? আমি আজকের ক্লাসটাও একটু ইউটিউবে দেবো। আমি এখন পর্যন্ত একটা কি দুটো লেকচার মনে হয় ইউটিউবে দিয়েছিলাম, একটা মনে হয়। আজকের ক্লাসটা একটু ইউটিউবে দিয়ে দেবো, তোমরা নিজেরাও ইউটিউব থেকে দেখে নিতে পারো স্পিডে টেনে টেনে। আর আজকের ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দেবো। তোমরা আমাকে বলো, এক নম্বরটা কি হবে? নিত্য মূর্ধন্য নবাচক শব্দ কোনটি হবে? আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো এখানে চেয়েছে যে নিত্য মূর্ধন্য নবাচক শব্দ কোনটি হবে। আমি বলেছিলাম চাণক্য মাণিক্যগণ, বাড়ির জলবন মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানগুণ পূর্ণবেণী ফণি অনুবিপণী গণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভণিতা পানি, চিক্কন্নিকন্তুন কফনিবণিক গুণ। এই যে কবিতাটা আমি পড়েছিলাম, আরো একটু আছে, এই কবিতাটা যদি তোমরা পারো তাহলে তুমি পারবা যে কঙ্কন, এই কঙ্কনটা হবে কি? নিত্য মূর্ধন্য নবাচক। বুঝেছো কিনা? এরপরে আসো, দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? কারণ কি একটু বলো দেখি? কারণ দুর্নীতি শব্দটি হলো সমাসবদ্ধ শব্দ, আর সমাসবদ্ধ শব্দগুলোতে কি হবে না ভাইয়া?
কখনোই নত্যবিধান কার্যকর হবে না। এখানে এই যে সমাসবদ্ধ শব্দ, নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে? আমি বলেছিলাম চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা। এই যে এখানে কি আছে? আপন আছে। আপন, এই আপনটা কিন্তু এই কবিতার একটা অংশ, সেই জন্য আপনটাতে স্বভাবতই মূর্ধন্য ন হবে। ক্লিয়ার কিনা বলো, জোরে বলো ঠিক কিনা। এরপরে আসো 4 নাম্বারটা এমসিকিউ। নত্যবিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ? নত্যবিধান অনুযায়ী বলো। এখানে অলরেডি পড়ে ফেলেছি, 2 নাম্বারে পড়িয়েছিলাম, 2 নাম্বারে এটা পড়িয়েছিলাম বোকারা, এটা মাত্রই পড়িয়েছি বাবা, 2 নাম্বারে পড়িয়েছি। বলো। হুম, 4-এর কি হবে বোকা? 4টা বলো বাবা। হা, এরা সবাই জোরে বলছে ঠিক। আমিও বললাম ঠিক। কাশতে কাশতে মারা যাবো রে। তোমরা হঠাৎ করে একদিন শুনবা নোমান ভাই আর নাই, কাশতে কাশতে মারা গেছে। দেখো ঠিক না? 4-এর এ বলছো তুমি? দেখি তো এটা কি হয়। একজন আমার ফোন করছে। আসসালামু আলাইকুম আপু, আমি একটুখানি লাইভ ক্লাসে ছিলাম, আমার ক্লাসটা হয়তো সর্বোচ্চ আর 3-4 মিনিটের ভিতর শেষ হবে, আমি 3 মিনিট পরে কল করি। ওকে আপু, আসসালামু আলাইকুম। দেখেন, তাহলে নত্যবিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ ভাইয়া? এখানে দুর্নীতিটা অশুদ্ধ, কারণ আমরা মাত্রই বলেছিলাম দুর্নীতিটা সমাসবদ্ধ শব্দ। 5 নাম্বারটি কি হবে? সাধিত স্ববিশিষ্ট নয় এমন কোনটি, মানে এটা স্বভাবতই হয়েছে। মৌখিক। তারপর নিচের কোন শব্দে নিয়ম ছাড়াই মূর্ধন্য স হয়? কোনটা হবে? ভাষ্য, ভাষা, মানুষ, এগুলো সব নিয়ম ছাড়া হয়। তাহলে আজকের ক্লাসে আমরা যা কিছু পড়ালাম সবগুলো বিষয় তোমরা ভালো করে বুঝে বুঝে নোট করবা। নোট করে, নোট করা হলে সেই নোটটা তুমি আমার সহায়ক পেজে পাঠাতে পারো, ইডুকাটমি স্কুলের গ্রুপ আছে সেই গ্রুপে পাঠাতে পারো। এবং তোমরা যদি এই ক্লাসটা আমি ইউটিউবে দেবো, এমন কেউ থাকো যে হচ্ছে কোর্সে ভর্তি হওনি বাট ভর্তি হতে চাও, তাহলে আমাদের বাংলার জন্য একটা ডেডিকেটেড কোর্স লঞ্চ করা হয়েছে। যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, তারা ভালো বাংলা পড়তে চাও, কিংবা তুমি এ ইউনিটে পরীক্ষা দিবা ভালো বাংলা পড়তে চাও, বা বি ইউনিট যে ইউনিটেরই হও না কেন, তোমরা যদি বাংলার জন্য ডেডিকেটেডলি পড়তে চাও, এখানে আমার প্রায় টোটাল 50টার মতো ক্লাস হবে এবং 50টা এক্সাম হবে। সবগুলো ক্লাস ইউটিউবে রেকর্ড থেকে যাবে। তোমরা ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারো, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, আর সবাই ভালো থাকো। আর তোমরা যারা আছো একটু কমেন্ট করো দেখি আজকের ক্লাস থেকে তোমাদের আর কি কি কোশ্চেন আছে। আপনি মারা গেলে আমাদের কি হবে? আমি মারা গেলে আমার চেয়ে 10 গুণ ভালো শিক্ষক আসবে। পৃথিবীতে কেউ কারো শূন্যতাই থাকে না। আমি যদি কখনো চলে যাই, তোমাদের ক্লাস নেওয়া বাদ দিয়ে দেই, তাহলে তুমি মনে রাখবা আমার চেয়ে ফার ফার বেটার কোনো টিচার তোমার এখানে ক্লাস নেবে। এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবী কখনো শূন্যতা পছন্দ করে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।